আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এমসিকিউ ম্যাজিস্ট্রি আরেকটা ক্লাসে। আজকে আমরা একটা মজাদার অধ্যায় সমাধান করব। অধ্যায়টার নাম রক্ত ও সঞ্চালন। এই অধ্যায়টা যে কত মজাদার এটা আসলে আর কেমনে বলবো, যে এটা তো তোমরা সবাই জানো যে বায়োলজির হার্ট হচ্ছে এই হার্ট চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটার মজা, আনন্দ, আবেগ, ভালোবাসা আসলে অন্য লেভেলের মধ্যে আছে এবং আমি সবসময় আমাদের মেডিকেল ব্যাচগুলোতে সাধারণত পরিপাক শোষণ নাহলে রক্ত সঞ্চালন দিয়ে শুরু করি। সো তোমাদের সকলকে স্বাগতম আজকে রক্ত সঞ্চালন চ্যাপ্টার আমাদের এই এমসিকিউ সলভ ক্লাসে। তো আসলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রক্তরসে জৈব পদার্থের পরিমাণ কত পার্সেন্ট? আমাদের যে ব্লাড আছে, ব্লাডের মধ্যে জৈব পদার্থের পরিমাণ কত পার্সেন্ট? আমাদের ব্লাডে জৈব পদার্থের পরিমাণ হচ্ছে যে 7 থেকে 9% হচ্ছে আমাদের জৈব পদার্থ। এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের ব্লাড প্রোডাক্টস গুলার মধ্যে কোনটার পরিমাণ কত পার্সেন্ট এটা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের ব্লাড বা রক্তকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় রক্তরস আর একটাকে বলা হয় রক্তকণিকা। তাহলে হচ্ছে যে আমরা দুইটা ভাগে ভাগ করি। কি কি ভাগ দুইটা? একটা হচ্ছে রক্তরস, একটা কি আমাদের রক্ত রস, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা। রক্তরস বা এটা কি হচ্ছে আমাদের প্লাজমা, রক্তরস বা প্লাজমা। আর একটা হচ্ছে রক্তকণিকা, 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 রক্তকণিকা বা ইংরেজিতে বলা হয় হচ্ছে ব্লাড কর্পাসস, ব্লাড কর্পাসস, ব্লাড কর্পাসস, ব্লাড কর্পাসস। ঠিক আছে। এই রক্তরস বা প্লাজমা এটা হচ্ছে কত পার্সেন্ট? এটা হচ্ছে 55%। আমাদের রক্তে 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা, 45% হচ্ছে আমাদের কি রক্তকণিকা। আর আমাদের হচ্ছে ব্লাড হচ্ছে দেহের মোট ওজনের, দেহের মোট ওজনের 8 থেকে 10%, দেহের মোট ওজনের 8 থেকে 10%, দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 8 থেকে 10%। বাংলায় লিখলাম কারণ ইংলিশে 8 লিখলে 4 মনে হয় পরে ভেজাল হয়ে যায় যে ভেজাল লিখছেন নাট লিখছেন। ওকে, তারপর খেয়াল করে দেখো এই যে রক্তকণিকার মধ্যে তো 3 ধরনের রক্তকণিকা আছে, এটা আমরা সবাই জানি যে একটা আরবিসি বা রেড ব্লাড সেল, একটা হচ্ছে যে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আর একটা হচ্ছে যে প্লেটিলেট, প্লেটিলেট বা অনুচক্রিকা। প্লেটিলেট বা ইংরেজিতে এটাকে কি বলি? অনুচক্রিকা বলি। প্লেটিলেট বা অনুচক্রিকা বলা হয়। এই আরবিসি যে আছে এই আরবিসিটা হচ্ছে 44%, আর এই ডাব্লিউবিসি প্লেটিলেট অনুচক্রিকা যে আছে এটা 1%। কত পার্সেন্ট? 1%। এটা হচ্ছে 1%। এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 1%। এখন খেয়াল করে দেখো আমাদের এই রক্তরস বা প্লাজমার মধ্যে আমাদের দুইটা জিনিস আছে। একটাকে বলি হচ্ছে যে আমরা যে রক্তরস বা প্লাজমার মধ্যে পানি আছে, আর হচ্ছে কঠিন পদার্থ আছে, কঠিন পদার্থ, কঠিন পদার্থ, পানি আর কঠিন পদার্থ। পানি কত পার্সেন্ট? 90 থেকে 92%। আর কঠিন পদার্থ কত পার্সেন্ট? 8 থেকে 10% হচ্ছে কঠিন পদার্থ। এই যে 8 থেকে 10% কঠিন পদার্থ আছে, এই 8 থেকে 10% কঠিন পদার্থের মধ্যে হচ্ছে যে আমাদের জৈব পদার্থ আর অজৈব পদার্থ, জৈব পদার্থ আর হচ্ছে অজৈব পদার্থ। জৈব পদার্থ আরেকটা কি? অজৈব পদার্থ। জৈব পদার্থ একটা অজৈব পদার্থ, জৈব পদার্থ আরেকটা কি? অজৈব পদার্থ। জৈব পদার্থ কত পার্সেন্ট? জৈব পদার্থ হচ্ছে 7 থেকে 9% হচ্ছে জৈব পদার্থ, আর অজৈব পদার্থ 0.9%। অজৈব পদার্থ কারা কারা? সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, তারপর হচ্ছে ক্লোরাইড আয়ন, তারপর হচ্ছে যে বিভিন্ন আরো হচ্ছে যে ডট 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 আছে। আর জৈব পদার্থের মধ্যে কি কি আছে? জৈব পদার্থের মধ্যে আছে হচ্ছে আমাদের জৈব পদার্থের মধ্যে আছে আমাদের প্রোটিন। জৈব পদার্থের মধ্যে আছে প্রোটিন, আছে প্রোটিন, এদেরকে বলি প্লাজমা প্রোটিন। নাইট্রোজেনজাত বর্জ্য, নাইট্রোজেনজাত বর্জ্য আছে, আর কিছু অন্যান্য পদার্থ আছে, কিছু অন্যান্য পদার্থ আছে, নাইট্রোজেনজাত বর্জ্য আছে। নাইট্রোজেন বর্জ্যের মধ্যে হচ্ছে যে আমরা ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন আছে, তারপর আছে ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, এরা হচ্ছে আমাদের নাইট্রোজেনজাত বর্জ্য, ইউরিয়া। আর অন্যান্যের মধ্যে হচ্ছে আমাদের গ্লুকোজ আছে, ভিটামিন আছে, গ্লুকোজ, তারপর হচ্ছে যে ভিটামিন, এই অন্যান্য পদার্থগুলা আমাদের পাওয়া যায়। ঠিক আছে। সো আমরা এতটুকু জিনিস হচ্ছে লিখে রাখি, এতটুকু জায়গা হচ্ছে যে আমরা লিখলাম। ঠিক আছে, এই জায়গাটুকু এতটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না, যে এখানে কি আছে। প্লাজমা প্রোটিন নিয়ে আমার একটু ভিন্ন চিন্তা ভাবনা এবং ভিন্ন কথাবার্তা আছে, তাই প্লাজমা প্রোটিনটা হচ্ছে যে আমরা পরে লিখবো, প্লাজমা প্রোটিনটা আমরা পরে লিখবো। এতটুকু জায়গা কি আমরা লিখতে পারছি? এতটুকু জায়গা হচ্ছে যে আমরা লিখতে পারছি, এতটুকু জায়গা হচ্ছে যে আমরা লিখতে পারছি। ওকে, এতটুকু জায়গা আমরা হচ্ছে লিখেছি। এখন খেয়াল করে দেখো আমরা হচ্ছে সামনের দিকে যাই। এখন আমরা আসলে সামনের দিকে যাই, সেটা হচ্ছে যেমন এই প্লাজমা প্রোটিন নিয়ে একটু আমার কথা আছে। আমি প্লাজমা প্রোটিনটা এই কারণে হচ্ছে যে আলাদা রেখেছি, প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন। এই যে প্লাজমা প্রোটিন আছে, এই প্লাজমা প্রোটিনের মধ্যে হচ্ছে যে আমরা 3টা বিষয় হচ্ছে প্লাজমা প্রোটিনের মধ্যে দেখতে পাই। 3টা বিষয় প্লাজমা প্রোটিনের মধ্যে দেখতে পাই। কি কি প্লাজমা প্রোটিনের মধ্যে দেখতে পাই আমরা? চারটা, এটা মনে রাখবো। GPA5 দিয়ে, GPA5 দিয়ে। জি দ্বারা কি আসে? জি দ্বারা আসে আমাদের হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন। পি দিয়ে আসে কি আসে? পি দিয়ে আসে হচ্ছে আমাদের প্রথমবিন, প্রথমবিন, গ্লোবিউলিন
প্রোথ্রম্বিন। এ দিয়ে আসে কি আমাদের অ্যালবুমিন, অ্যালবুমিন। আর 5 দিয়ে আসে কি, 5 দিয়ে আসে হচ্ছে ফাইব্রিনোজেন। 5 দিয়ে কি আসে, 5 দিয়ে আসে হচ্ছে ফাইব্রিনোজেন। সো আমাদের হচ্ছে গ্লোবিউলিন, এই গ্লোবিউলিনে আবার 3টা টাইপ আছে, আলফা, বিটা আর হচ্ছে গামা। আচ্ছা, প্রথম বিনটা হচ্ছে আমাদের এই প্রো কোনো কিছুর আগে প্রো থাকলে আর কোনো কিছুর লাস্টে নোজেন থাকলে, মনে রাখবা কোনো কিছুর আগে প্রো আর লাস্টে নোজেন থাকলে সেটাকে কি বলবো আমরা, আগে প্রো লাস্টে নোজেন থাকলে সেটাকে বলবো হচ্ছে নিষ্ক্রিয়। আগে প্রো লাস্টে নোজেন থাকলে সেটাকে কি বলবো, নিষ্ক্রিয় বলবো। আগে প্রো আর লাস্টে নোজেন থাকলে কি বলবো, নিষ্ক্রিয় বলবো। এখন খেয়াল করে দেখো প্রথম বিন এরা হচ্ছে নিষ্ক্রিয়, আমাদের হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, নিষ্ক্রিয় ক্লটিং ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার একটা ফ্যাক্টর হচ্ছে যে হিসাবে এরা কাজ করে। ফাইব্রিনোজেন এরাও নিষ্ক্রিয় ক্লটিং ফ্যাক্টর, এরাও কি আমাদের, এরাও হচ্ছে নিষ্ক্রিয় ক্লটিং ফ্যাক্টর, এরাও হচ্ছে আমাদের নিষ্ক্রিয় ক্লটিং ফ্যাক্টর, নিষ্ক্রিয় ক্লটিং ফ্যাক্টর, নিষ্ক্রিয় ক্লটিং ফ্যাক্টর, এরাও নিষ্ক্রিয় ক্লটিং ফ্যাক্টর। অ্যালবুমিন এটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি থাকে, এই প্রোটিনটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে হচ্ছে অ্যালবুমিন। এই যে প্লাজমা প্রোটিন দেখলাম এখানে সবাই আমাদের যকৃতে তৈরি হবে, সবাই কোথায় তৈরি হবে, যকৃতে তৈরি হবে, এক্সেপ্ট গামা গ্লোবিউলিন, এক্সেপ্ট কি আমাদের গামা গ্লোবিউলিন। সো এখানে কথাটা লিখে রাখো যে গামা গ্লোবিউলিন ছাড়া সবাই, এই যে গামা গ্লোবিউলিন ছাড়া সবাই, গামা গ্লোবিউলিন ছাড়া সবাই হচ্ছে যে আমাদের কি করে, যে গামা গ্লোবিউলিন যে আছে এই গামা গ্লোবিউলিন ছাড়া সবাই আমাদের যকৃতে তৈরি হয়, সবাই যকৃতে তৈরি হয়। শুধুমাত্র গামা গ্লোবিউলিনটা যকৃতে তৈরি হয় না, গামা গ্লোবিউলিনটা গিয়ে তৈরি হয় কোথায়, গামা গ্লোবিউলিনটা তৈরি হয় হচ্ছে প্লাজমা বা রক্তরসে। কোথায় তৈরি হয়, প্লাজমা বা রক্তরসে তৈরি হয়, প্লাজমা বা রক্তরসে তৈরি হয়, প্লাজমা বা রক্তরসে তৈরি হয়। ওকে, এতটুকু ক্লিয়ার, আমরা এতটুকু জায়গা হচ্ছে যে আমরা বুঝতে পারলাম। আসো সামনের দিকে যাই, সামনের দিকে যদি যাই খেয়াল করো যে আমাদের হচ্ছে লোহিত রক্তকণিকার সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি, লোহিত রক্তকণিকার সৃষ্টিতে আমাদের হচ্ছে যে আরবিসি তৈরি হয় কোথায়, মনে রাখবা আরবিসি তৈরি হয় কোথায়, আরবিসি তৈরি হয় তৈরি হয় হচ্ছে আমাদের কোথায়, আরবিসি তৈরি হয় হচ্ছে আমাদের অস্থিমজ্জায়, লোহিত অস্থিমজ্জায়। আরবিসি তৈরি হয় কোথায়, আরবিসি তৈরি হয় হচ্ছে লোহিত অস্থিমজ্জায়। আরবিসি তৈরি হয় কোথায়, আরবিসি তৈরি হয় লোহিত অস্থিমজ্জায়, আরবিসি তৈরি হয়। বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে রেড বোন ম্যারো, ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা রেড বোন ম্যারো, ইংরেজিতে যেটাকে কি বলি আমরা রেড বোন ম্যারো, লোহিত অস্থিমজ্জায় বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা রেড বোন ম্যারো। 1 নম্বর কথা। এই যে আরবিসি তৈরি হয় কোথায়, আমাদের আরবিসি তৈরি হয় হচ্ছে আমাদের লোহিত অস্থিমজ্জায় বা ইংরেজিতে এটাকে কি বলি, ইংরেজিতে এটাকে বলি হচ্ছে রেড বোন ম্যারো, ইংরেজিতে এটাকে কি বলা, ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে রেড বোন ম্যারো। ওকে, আচ্ছা এখন আসা যাক হচ্ছে যে আমাদের নেক্সট কথা হচ্ছে যে এই আরবিসি তৈরিতে, আরবিসি যে তৈরি হয়, আরবিসি তৈরিতে হচ্ছে যে আমাদের আরবিসি তৈরিতে কি লাগে, আরবিসি তৈরিতে আমাদের হরমোন লাগে, আরবিসি তৈরিতে হরমোন লাগে। আর আরবিসি তৈরিতে হচ্ছে আমাদের উপাদান লাগে। আরবিসি তৈরিতে যে হরমোনটা লাগে তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। আরবিসি তৈরিতে যে হরমোনটা লাগে তার নাম কি, তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। আরবিসি তৈরিতে যে হরমোন লাগে তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন। আরবিসি তৈরিতে যে হরমোন লাগে তার নাম এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন কিডনিতে তৈরি হয়। আরবিসি তৈরিতে যে হরমোন লাগে তার নাম কি, এরিথ্রোপয়েটিন। আর আরবিসি তৈরিতে যে দুটো উপাদান লাগে সেই দুটো উপাদানের নাম কি, আরবিসি তৈরিতে যে দুটো উপাদান লাগে সেই দুটো উপাদানের নাম কি, সেই দুটো উপাদানের নাম হচ্ছে আমাদের ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড, ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড। উপাদান দুইটার নাম কি, ভিটামিন B12 আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড, ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড, তাহলে এই যে ফলিক অ্যাসিড আছে এই ফলিক অ্যাসিডটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে ফলিক অ্যাসিড আছে এই ফলিক অ্যাসিডটাই কি আমাদের অ্যান্সার। তাহলে ভিটামিন B12 এর আরেকটা নাম কি, মনে রাখবা ভিটামিন B12 এর আরেকটা নাম হচ্ছে সায়ানোকোবালামিন, ভিটামিন B12 এর আরেকটা নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ওকে, আচ্ছা আর এই যে এরিথ্রোপয়েটিন দেখতে পাচ্ছ, এই এরিথ্রোপয়েটিনটা কিডনিতে তৈরি হয়। কোথায় তৈরি হয় এরিথ্রোপয়েটিনটা,
কিডনিতে তৈরি হয়, এরিথ্রোপয়েটিন তৈরি হয় কিডনিতে। তাহলে দেখো আমাদের আরবিসি তৈরি হয় লোহিত অস্থিমজ্জা বা রেড বোন মেরুতে। আরবিসি তৈরিতে হরমোন লাগে এরিথ্রোপয়েটিন, যেটা কিডনিতে তৈরি। আরবিসি তৈরিতে যে উপাদান লাগে সেটা হচ্ছে ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিড। এই ভিটামিন বি12 আর একটার নাম সায়ানোকোবালামিন আর হচ্ছে ফলিক অ্যাসিড। এই দুইটা উপাদান হচ্ছে আমাদের আরবিসি তৈরিতে প্রয়োজন হয়। এই দুইটা উপাদান আমাদের আরবিসি তৈরিতে কি হয়, প্রয়োজন হয়। এই দুইটা উপাদান আমরা আরবিসি তৈরিতে ব্যবহার করি। এই দুটো উপাদান আমরা আরবিসি তৈরিতে কি করি, ব্যবহার করি। আসো নেক্সট কথা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন, যে এই লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাবকে আমরা কি বলি। দেখো লোহিত রক্তকণিকার যে আয়তনটা আছে, এই আয়তনটা যদি আমরা হচ্ছে শতকরা পরিমাপে বের করি তখন সেটাকে বলে এসসিটি। তখন সেটাকে কি বলি আমরা, এসসিটি বা হেমাটোক্রিট। এসসিটি বা হেমাটোক্রিট, এই ইনফরমেশনটা জেনে রাখো যে লোহিত রক্তকণিকা দেখবা যে তোমরা যখন সিবিসি করো, রক্ত পরীক্ষা করলে ব্লাডের মধ্যে দেখবে এসসিটি নামে একটা পয়েন্ট দেখা যায়, সেটাকে বলা হয় লোহিত রক্তকণিকার শতকরা পরিমাণ। লোহিত রক্তকণিকার শতকরা পরিমাণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি মেডিকেলে ভাষী, এসসিটি, যেটাকে আমরা ইংরেজিতে বলি হেমাটোক্রিট। আচ্ছা হেমাটোপয়েসিস জিনিসটা কি, হেমাটোপয়েসিস মানে হচ্ছে দেহে রক্ত তৈরির প্রক্রিয়া। হেমাটোপয়েসিস হচ্ছে রক্ত তৈরির যে প্রক্রিয়াটা আছে, এই রক্ত তৈরির প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে হেমাটোপয়েসিস, প্রক্রিয়াকে হেমাটোপয়েসিস বলি। হেমোস্টেসিস, একটা হচ্ছে হেমোস্টেসিস আর একটা হোমিওস্টেসিস। হেমোস্টেসিস মানে হচ্ছে রক্ত জমাটের প্রক্রিয়া, রক্ত জমাটের প্রক্রিয়া, রক্ত জমাটের প্রক্রিয়া, রক্ত জমাটের প্রক্রিয়া, রক্ত জমাটের প্রক্রিয়া হেমোস্টেসিস। আর হোমিওস্টেসিস, হোম মানে কি, হোম মানে বাসা, দেহের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতি রক্ষা। তাহলে হোমিওস্টেসিস শব্দটা মানে হচ্ছে দেহের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতি রক্ষা। যে অভ্যন্তরীণ যে পরিবেশ আছে সেই পরিবেশের স্থিতি রক্ষাকে বলা হয় হচ্ছে হোমিওস্টেসিস, পরিবেশের স্থিতি রক্ষা। দেখো বাসায় আমাদের হচ্ছে স্থিতিশীলতা রক্ষা খুব গুরুত্বপূর্ণ, তাই না? বাসায় হচ্ছে স্থিতিশীলতা রক্ষা খুব গুরুত্বপূর্ণ। যদি বাসায় বাবা মার মধ্যে ঝগড়ায় কিছু ভাল লাগে না, যদি বাসায় হচ্ছে মা আমার উপর রাগ করে থাকে কিছু ভাল লাগে না, যদি বাবা একটা বকা দেয় কিছু ভাল লাগে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের বাসার পরিবেশটা বাসার মতো মেনটেন করা খুব খুব দরকারি। বাসার পরিবেশটা বাসার মতো মেনটেন করা হচ্ছে অত্যন্ত দরকারি, অত্যন্ত দরকারি। ঠিক আছে, এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে আমরা হোমিওস্টেসিস। এটাকে কি বলি আমরা, এটাকে বলি হোমিওস্টেসিস। ঠিক আছে, ওকে। এবার দেখো যে তাহলে আমরা এই প্রশ্নটা বুঝলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়। এরিথ্রোসাইট মানে আরবিসি। আরবিসি ধ্বংস হয় দুইটা জায়গায়, আরবিসি থেকে আরবিসি বলো, আরবিসি ধ্বংস হয় হচ্ছে দুইটা জায়গায়। আরবিসি ধ্বংস হয় হচ্ছে আমাদের দুইটা জায়গায়। আরবিসি ধ্বংস হয় কয়টা জায়গায়, আরবিসি ধ্বংস হয় হচ্ছে দুইটা স্পেসে। একটা হচ্ছে যে আমাদের যকৃতে আর একটা হচ্ছে যে আমাদের প্লীহাতে। একটা হচ্ছে যকৃতে আর একটা হচ্ছে প্লীহাতে। এবং এই যে প্লীহা আছে, এই প্লীহাকে বলি হচ্ছে আমরা আরবিসির কবরস্থান। প্লীহাকে কি বলি আমরা, আরবিসির কবরস্থান। আরবিসির কবর স্থান বলি প্লীহা কে। তাহলে যকৃত এবং প্লীহা অ্যান্সার হবে। যদি অপশনে শুধু যকৃত এবং প্লীহা দুইটাই থাকে, কোনটা দিবা, প্লীহা দিবা। কারণ প্লীহা হচ্ছে কি কবরস্থান, যেখানে সবচেয়ে বেশি আরবিসি আমাদের ধ্বংস হয়। নেক্সট কোশ্চেন কি আমাদের, নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা। খেয়াল করে দেখো আমাদের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা ইংরেজিতে বলবো হচ্ছে ডাব্লিউবিসি। শ্বেত রক্তকণিকা বা ইংরেজিতে কি বলবো আমরা, এটাকে ডাব্লিউবিসি বলবো, ডাব্লিউবিসি বলবো। তাহলে দেখো শ্বেত রক্তকণিকা বা ইংরেজিতে এটাকে কি বলি, ডাব্লিউবিসি। শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির মধ্যে দেখো দুইটা ভাগ আছে, একটা হচ্ছে দানাদার, একটা অদানাদার। একটা কি আমাদের দানাদার, একটা হচ্ছে দানাদার, দানাদার বা ইংরেজিতে বলি হচ্ছে গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট। আরেকটা হচ্ছে আমাদের অদানাদার, অদানাদার বা ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। দানাদারের মধ্যে হচ্ছে যে দানাদারের মধ্যে দানা আছে, দ্যাট মিন্স ফিল থাকবে, ফিল। তাহলে দানাদারের মধ্যে তিনটা আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল এন্ড হচ্ছে আমাদের কি বেসোফিল। এই তিনটা ফিল হচ্ছে যে আমাদের এই ডাব্লিউবিসি তে আছে। আর অদানাদার বা গ্রানুলোসাইটের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইট আর কি লিম্ফোসাইট, মানে এই যে মনোসাইট লিম্ফোসাইট আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এখন এই যে এখানে দানা, দানা নিউক্লিয়াস, নিউক্লিয়াসে এদের মনে রাখতে হবে নিউক্লিয়াস, নিউক্লিয়াস।
নিউক্লিয়াসে হচ্ছে যে আমাদের এই নিউট্রোফিল যে আছে, নিউট্রোফিলের নিউক্লিয়াসের কি অবস্থা, নিউট্রোফিলের নিউক্লিয়াসে হচ্ছে আমাদের 2 থেকে 5টা খণ্ড থাকে। নিউট্রোফিলের নিউক্লিয়াসে কি থাকে, 2 থেকে 5টা খণ্ড। ইউসিনোফিলে কয়টা খণ্ড, 2টা খণ্ড। বেসোফিলে কয়টা খণ্ড, বেসোফিলে হচ্ছে আমাদের 2টা খণ্ড। মনোসাইট যে আছে, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। একটা মনোসাইট, একটা লিম্ফোসাইট, একটা মনোসাইট, একটা কি লিম্ফোসাইট। এই যে মনোসাইট এবং লিম্ফোসাইট আছে, এই মনোসাইট কি আর লিম্ফোসাইট কি? মনোসাইটের হচ্ছে নিউক্লিয়াস, মনে রাখবা নিউক্লিয়াস হচ্ছে বৃক্কাকার। মনোসাইটের নিউক্লিয়াস কি বৃক্কাকার, বা ইংরেজিতে বলা হয় হচ্ছে হর্সশু শেপড। আর লিম্ফোসাইট যে আছে, এই লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের কেমন হয়, লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা হয় হচ্ছে গোলাকার বড় এবং হচ্ছে সাইটোপ্লাজম কি গোলাকার বড় এবং সাইটোপ্লাজম হচ্ছে আমাদের কম। এতটুকু ক্লিয়ার এতটুকু। এখন দেখা যায় এখানে আমাদের হচ্ছে যে ইওসিন রঞ্জকের রংটা মনে রাখবে, ইওসিন রঞ্জকের রং, ওদের ইওসিন রঞ্জকে হচ্ছে যে রং, ইওসিন রঞ্জকে রং। এই যে আমাদের হচ্ছে যে দেখো যে এই নিউট্রোফিল দেখতে পাচ্ছ, নিউট্রোফিল ইওসিন রঞ্জকে বর্ণহীন, নিউট্রোফিল ইওসিন রঞ্জকে কি বর্ণহীন। ইওসিনোফিলটা কেমন, লাল। আর বেসোফিলটা দেখতে কেমন, বেসোফিলটা দেখতে হচ্ছে নীল। ঠিক আছে, এতটুকু কথা হচ্ছে মনে রাখবে, এতটুকু কথা মনে রাখলে হবে, এর বেশি হচ্ছে শত কথা মনে রাখার দরকার নাই। এতটুকু আমরা মনে রাখবো, এরপর আমরা হচ্ছে এদের দ্বারা ঘটিত বিভিন্ন রোগটোগ সম্পর্কেও জানবো। তাহলে নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা, দানাদারে কি থাকবে, ফিল, দানাদার কি করতেছে, ফিল করতেছে। আর অদানাদারের মধ্যে কোনো ফিলিংস কিছু থাকবে না। তাহলে হচ্ছে এই 3টা ফিল বাদ, আমাদের হচ্ছে ইউসিনোফিল বাদ, বেসোফিল বাদ, নিউট্রোফিল বাদ, মনোসাইট হচ্ছে আমাদের অ্যান্সার। মনোসাইট কি আমাদের অ্যান্সার। আসো নেক্সট কোশ্চেন হচ্ছে মানুষের রক্তে আরবিসি এবং ডাব্লিউবিসি অনুপাত কত? এটা হচ্ছে আগের বইগুলোয় 7:1 ছিল, নতুন বই হচ্ছে 6:1। সো আরবিসি আর ডাব্লিউবিসি অনুপাত, আরবিসি বেশি ডাব্লিউবিসি কম, এটা হচ্ছে যে এটা অ্যান্সার। বা কোথাও যদি 6:1 পাও, 6:1টা বেশি, কার এটা অ্যান্সার। এখন দেখো কোন ধরনের শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি, সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল 60 to 70%। নিউট্রোফিল হচ্ছে আমাদের সবচেয়ে বেশি, নিউট্রোফিল সবচেয়ে বেশি। এই যে আমরা হচ্ছে যে এখানে লিখছি, এখানে নিউট্রোফিলটা মনে রাখবো হচ্ছে সবচেয়ে বেশি 62। আমাদের হচ্ছে তোমাদের বইয়ের ভাষ্য অনুযায়ী, বইয়ের ভাষ্য একটা, আমাদের মেডিকেলের ভাষ্য আরেকটা। আমরা মেডিকেলে হচ্ছে লিখি এটা 60 to 70, মনোসাইট লিখি হচ্ছে 20 থেকে 40, লিম্ফোসাইট হচ্ছে 5 থেকে, লিম্ফোসাইট 20 থেকে 40, মনোসাইট হচ্ছে 5 থেকে 10, ইউসিনোফিল হচ্ছে যে আমাদের 1 থেকে 2% থাকে, আর বেসোফিল থাকে <1%। তো এটা হচ্ছে আমাদের ভাষা, কিন্তু তোমাদের বইয়ের ভাষা কিন্তু হচ্ছে যে ডিফারেন্ট। তোমাদের বই হচ্ছে যে অ্যান্সার হচ্ছে নিউট্রোফিলটা সবচেয়ে বেশি, আর বেসোফিলটা মনে রাখবা সবচেয়ে কম, বেসোফিলটা সবচেয়ে কম। আর হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আমাদের লিম্ফোসাইট, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে লিম্ফোসাইট। ওকে, আসো এখন আসা যাক হচ্ছে যে আমাদের কোনটি ডায়াবেটিস প্রক্রিয়া ঘটায়। ডায়াবেটিস প্রক্রিয়া এরকম পা দিয়ে শত্রুর কাছে যায় কে, এটা হচ্ছে আমাদের নিউট্রোফিল ডায়াবেটিস ঘটায়। ইউসিনোফিল হচ্ছে কৃমির লার্ভা খায় এবং হচ্ছে অ্যালার্জিক ক্রিয়া ঘটে, কৃমির লার্ভা খায় এবং হচ্ছে অ্যালার্জিক ক্রিয়া করে। আমাদের বেসোফিল হচ্ছে যে আমাদের 2টা কেমিক্যাল রিলিজ করে, একটা নাম হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন, হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ। এই যে হেপারিন আছে, এই হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ, হেপারিনটা কি করে আমাদের, হেপারিনটা হচ্ছে রক্ততঞ্চন বন্ধ করে, হেপারিনটা রক্ততঞ্চন বন্ধ করে বা রক্ত জমাট বাঁধতে দেয় না, হেপারিনটা রক্ততঞ্চন বন্ধ করে বা রক্ত জমাট বাঁধতে দেয় না। আর হিস্টামিনটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মনোসাইটটা এটা একটা ফ্যাগোসাইটিক কণিকা, মনোসাইটটা কি একটা ফ্যাগোসাইটিক কণিকা, মনোসাইটটা হচ্ছে একটা ফ্যাগোসাইটিক কণিকা, আমাদের কি ফ্যাগোসাইটিক কণিকা। আসো ইউসিনোফিলের ক্ষেত্রে কোনটা সঠিক, ইউসিনোফিল তো বলেই দিছি, ইউসিনোফিলটা আমাদের কি, ইউসিনোফিল সংখ্যায় সবচেয়ে কম না, সংখ্যায় সবচেয়ে কম বেসোফিল। হিস্টামিন ক্ষরণ করে কে, বেসোফিল। আমাদের বর্ণ নিরপেক্ষকে
নিউট্রোফিল। ইউসিনোফিল অম্লধর্মী, এটা হচ্ছে সঠিক কথা, অম্লধর্মী দেখে সে লাল হয়। বেসোফিল হচ্ছে বেসোফিল, বেসোফিলের নামের মধ্যেই তো বেস বেস কথা আছে। বেসোফিল হচ্ছে ক্ষারধর্মী, বেসোফিল কি আমাদের ক্ষারধর্মী, বেসোফিল হচ্ছে ক্ষারধর্মী এবং হচ্ছে সে নীল বর্ণ হয়, নীল বর্ণ হয়। আর 10 নম্বর হচ্ছে হেপারিনে কোন ধরনের রাসায়নিক পদার্থ থাকে? হেপারিনটার মধ্যে হচ্ছে আমাদের এই হিস্টামিন, হেপারিন, এই যে জিনিসগুলা থাকে এরা একটা প্রোটিন এবং হচ্ছে কোন ধরনের প্রোটিন, এটা একটা ভালো প্রশ্ন। কোন ধরনের প্রোটিন এরা? আমাদের হচ্ছে কোন ধরনের প্রোটিন, এটা আমি নিজে ফসফোপ্রোটিন হওয়ার পসিবিলিটিস বেশি, তো আমি একটু রিচেক করি। ওকে, গ্লাইকোপ্রোটিন হবে, গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মিউকোপ্রোটিনের আরেকটা নাম কি? গ্লাইকোপ্রোটিন। মিউকোপ্রোটিনের আরেকটা নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সো এটা আমি জানতাম না, এটা আমিও চেক করে নিলাম। তাহলে এই কয়টা প্রশ্ন আমরা দেখলাম, চলো সামনের প্রশ্নগুলা দেখি। তো চলো আমরা আমাদের নেক্সট প্রশ্ন দেখি। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রক্তকণিকা হতে হিস্টামিন খরিত হয়? সো আমরা অলরেডি জিনিসগুলো পড়ে আসছি যে হিস্টামিন এবং হেপারিন দুইটাই খরিত হয় কোথা থেকে? বেসোফিল থেকে। হিস্টামিন এবং হেপারিন দুইটাই খরিত হবে কোথা থেকে? দুইটাই খরিত হবে বেসোফিল থেকে। এই বেসোফিল যে আছে, এই বেসোফিল থেকে হচ্ছে আমাদের হিস্টামিন এবং হেপারিন দুইটাই খরিত হয়। হিস্টামিন এবং হেপারিন দুইটাই কি হয়? খরিত হয়। এরপর দেখা যাক হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় রক্ত জমাটবদ্ধ না হওয়ার জন্য কোন প্রোটিনটি দায়ী? সো হচ্ছে যে আমাদের কোন যে প্রোটিনটি দায়ী সেটি কোথা থেকে নিঃসৃত হয়? সেই প্রোটিনটার নাম কি? হেপারিন। তো হেপারিন হচ্ছে স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে দেয় না। সো হেপারিন, হেপারিনের ক্ষেত্রে কি মনে রাখবা? হেপারিন হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে দেয় না। স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে দেয় না। স্বাভাবিক অবস্থায় আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে কি করবে না? দেয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না। তাহলে খেয়াল করো যে হেপারিন স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে দিবে না। তাহলে এখন দেখো যে আমাদের হচ্ছে যে এই হেপারিনটা কোথা থেকে খরিত হবে? বেসোফিল। বেসোফিল থেকে হেপারিন এবং হিস্টামিন এই দুইটা কেমিক্যাল রিলিজ হয়। তাহলে বেসোফিল থেকে কি কি রিলিজ হয়? হেপারিন এবং হিস্টামিন, এটাই হচ্ছে অ্যান্সার। সো আমাদের হচ্ছে জেনারেলি কি হতো, আমাদের পুরো বডির ভেতর যে কোনো টাইমে রক্ত জমাট বেঁধে আমরা মরে যেতাম। স্বাভাবিক মানুষদের মধ্যে কিন্তু যে কোনো সময় বডিতে রক্ত জমাট বাঁধে না এবং আমরা হুট করে মারাও যাই না। সো আমাদের যখন কোনো ডিজিজ প্রোগ্রেশন হবে বা কোনো রোগ হবে তখন হয়। শ্বেত রক্তকণিকার কাজ কোনটা? শ্বেত রক্তকণিকার মধ্যে আমরা 5টা রক্তকণিকা পড়ছি, এর মধ্যে ফ্যাগোসাইটোসিসের কাজ করে হচ্ছে 2টা, একটার নাম হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে নিউট্রোফিল। এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের কাজ করে। তারপর হচ্ছে যে আমাদের আছে ইউসিনোফিল আছে, অ্যালার্জিক অ্যান্টিবডি কৃমির বিরুদ্ধে কাজ করে। বেসোফিল আছে, হেপারিন হিস্টামিন ক্ষরণ করে। তারপর আমাদের হচ্ছে আরেকটা আছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়। সো আমাদের গ্যাস বিনিময় করা হচ্ছে যে এই কাজ না, গ্যাস বিনিময় করা আরবিসির কাজ, রক্ত তঞ্চন করা প্লেটিলেটের কাজ, রক্তের তারল্য রক্ষা করা এটা কার কাজ? এটা হচ্ছে যে আমাদের প্লাজমার কাজ, এটা প্লাজমা বা রক্তরসের কাজ। সো জীবাণু ভক্ষণ করাটাই হচ্ছে যে আমাদের এদের আলটিমেট টার্গেট, জীবাণু ভক্ষণ করাই হচ্ছে এদের কি আলটিমেট টার্গেট। আচ্ছা, নিচের কোন উপাদানটি রক্তনালীর সংকোচন ও রক্তক্ষরণ কমাতে সাহায্য করে? নিচের কোন উপাদানটি, নিচের কোন উপাদানটি রক্তনালীর সংকোচন করে? নিচের কোন উপাদানটা রক্তনালীকে সংকুচিত করবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রক্তক্ষরণ কমাতে সাহায্য করবে। কোন উপাদানটি রক্তনালীর সংকোচন এবং হচ্ছে রক্তক্ষরণ কমাতে সাহায্য করবে? সেই উপাদানটার নাম হচ্ছে আমাদের সেরোটোনিন। সেরোটোনিন হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটা কোথা থেকে খরিত হয়? প্লেটিলেট বা অনুচক্রিকা থেকে। প্লেটিলেট, প্লেটিলেট বা অনুচক্রিকা বা ইংরেজিতে যাদেরকে কি বলি? প্লেটিলেট বা অনুচক্রিকা বা ইংরেজিতে এদেরকে বলা হয় হচ্ছে থ্রোম্বোসাইট। প্লেটিলেট বা অনুচক্রিকা বা ইংরেজিতে কি বলি এদেরকে? থ্রোম্বোসাইট। প্লেটিলেট বা অনুচক্রিকা বা ইংরেজিতে এদেরকে বলা হয় হচ্ছে থ্রোম্বোসাইট। এই প্লেটিলেট বা অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট যে আছে, এই প্লেটিলেট, অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট, এইখান থেকে আমাদের খরিত হয় সেরোটোনিন বা 5 হাইড্রোক্সিট্রিপটামিন। এর আরেকটা নাম কি? সেরোটোনিন, সেরোটোনিন, সেরোটোনিন বা 5 হাইড্রোক্সিট্রিপটামিন, 5 হাইড্রোক্সিট্রিপটামিন। এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে যে কি করব? সেরোটোনিন বা 5 হাইড্রোক্সিট্রিপটামিন এইটা দিয়ে হচ্ছে যে আমরা পরীক্ষা করে দেখব এই উপাদানটা আমাদের রক্তনালীগুলোকে সংকোচন করে। ধরো আমাদের একটা রক্তনালী কেটে গেছে, এখান থেকে গড়গড়ায় রক্ত পড়তেছে। এই যে গড়গড়ায় রক্ত পড়তেছে, এই গড়গড়ায় রক্ত পড়াটা কি কোনো ভালো জিনিস? উত্তর হচ্ছে ভালো জিনিস না। গড়গড়ায় রক্ত পড়লে কি বাঁচবে মানুষ? উত্তর হচ্ছে বাঁচবে না, মানুষ যে কোনো সময় মারা যেতে পারে এই কারণে। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে রক্তনালীটাকে আমাকে চিপ দিয়ে ধরতে হবে, রক্তনালীটাকে কি করতে হবে? আমাকে চিপ দিয়ে ধরতে হবে।
এই যে রক্তনালীকে চিপ দিয়ে ধরার কাজটা করে কি সেরোটোনিন বা 5 হাইড্রোক্সিট্রিপটামিন রক্তনালী সংকোচন করে, এর ফলে রক্তক্ষরণ আমাদের কি হয়, কমে যায়। মানবদেহে কোনটি সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, আমরা মাত্রই দেখে আসলাম অনুচক্রিকা বা আমাদের হচ্ছে থ্রম্বোসাইট। একই টাইপের প্রশ্ন কিন্তু বারবার আসবে আমাদের। সো আমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স আলফা 7.0 তে কিন্তু ভর্তি চলছে। তোমরা যারা দুষ্টামি করতেছো, পচা কাজ করতেছো, পড়াশোনা করতেছো না, তারা যদি চাও যে মেডিকেলে পড়বা, মেডিকেল ফিল্ড নিয়ে তুমি আগাইতে চাও, দেন কিন্তু তোমাকে অবশ্যই হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। আর রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করার জন্য তোমার অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মেডিকেলে পড়ার জন্য একটা কোর্সে থাকতে হবে। সেই কোর্সটা হতে পারে আলফা 7.0। সো আমাদের এখানে প্রি বুকিং দিয়ে তুমি কোর্সে কিন্তু যুক্ত হয়ে থাকতে পারো। সো তুমি এখানে কিছু ডেমো ক্লাস, ডেমো প্রজেক্ট পাবা, একই সাথে হচ্ছে যে আমাদের এই কোর্সটাতে একটা বিশেষ ডিসকাউন্টও কিন্তু তোমরা হচ্ছে পাবে। এবার আসো যে আমাদের রক্ত জমাট বাঁধার উপাদান কোনটা। রক্ত জমাট বাঁধার উপাদান কোনটা? রক্ত জমাট বাঁধার উপাদান হচ্ছে আমাদের থ্রম্বোসাইট। রক্ত জমাট বাঁধার উপাদান কি? রক্ত জমাট বাঁধার উপাদান হচ্ছে থ্রম্বোসাইট। এই থ্রম্বোসাইট আমাদের বডিতে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাই রক্ত জমাট বাঁধার উপাদান কি? থ্রম্বোসাইট বা অনুচক্রিকা বা প্লেটিলেট। এদের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। এদের কাজ কি? রক্ত জমাট বাঁধানো। সো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি? প্লেটিলেট বা আমাদের অনুচক্রিকা। এটি আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোনটি হিমোস্ট্যাটিক প্লাক গঠন করে? এটাও অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে আমাদের হেমোস্ট্যাটিক প্লাক গঠন করে। হেমোস্ট্যাটিক প্লাক মানে হচ্ছে এই যে ধরো একটা আমাদের রক্তনালী, এটা কি আমাদের, এটা একটা হচ্ছে রক্তনালী, এটা কি আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা রক্তনালী, এটা হচ্ছে আমাদের একটা রক্তনালী। এই যে রক্তনালীটা আছে, এই যে রক্তনালীটা আছে, এই রক্তনালীর ভেতর আমরা কি দেখতে পাচ্ছি? যে রক্তনালী আছে, এই রক্তনালীর ভেতর আমরা হচ্ছে যে কোনো কারণে এই রক্তনালী একটা জায়গায় কেটে গেলে এই জায়গা দিয়ে হচ্ছে যে ধুমায়া রক্ত পড়তেছে, সবুজ রক্ত। আমাদের চিন্তা করো ভাইয়া, আঁকতেছি যে সবুজ কালার রক্ত আঁকতেছি, এটা কি সম্ভব না। তারপর হচ্ছে যে আমরা এই জায়গাটায় হচ্ছে যে আমাদের এইভাবে রক্তটা জমাট বাঁধতেছে। এখানে আমাদের হচ্ছে যে এই অনুচক্রিকা বা থ্রম্বোসাইটটা হচ্ছে আটকায় যায়। অনুচক্রিকা বা থ্রম্বোসাইটটা এই জায়গায় এসে আমাদের রক্ত পড়াটাকে বন্ধ করে। এই যে আমাদের অনুচক্রিকা বা থ্রম্বোসাইট এখানে ফার্স্টের ফেজে বা শুরুতে আটকায়, এটাকেই বলি আমরা হেমোস্ট্যাটিক প্লাগ। এটাকে কি বলি আমরা? হেমোস্ট্যাটিক প্লাগ। এটাকে কি বলি আমরা? হেমোস্ট্যাটিক প্লাগ বলা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হেমোস্ট্যাটিক প্লাগ। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে হেমোস্ট্যাটিক প্লাগ। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হেমোস্ট্যাটিক প্লাগ। ক্লিয়ার এতটুকু বিষয়? এটা হচ্ছে হেমোস্ট্যাটিক প্লাগ বলি আমরা। ওকে, এতটুকু জায়গা আমাদের। আচ্ছা আসো, তারপর আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে রক্ত তঞ্চনকারী নিচের কোন ফ্যাক্টরটির নাম? ক্রিসমাস ফ্যাক্টর। আচ্ছা আসো, আমাদের হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর কয়টা? ব্লাড ক্লটিং ফ্যাক্টর 13টা। ব্লাড ক্লটিং ফ্যাক্টর, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, ব্লাড ক্লটিং ফ্যাক্টর হচ্ছে যে আমাদের 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। ব্লাড ক্লটিং ফ্যাক্টর কয়টা? 13টা উপাদান আছে যারা আমাদের বডিতে রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করে। তো এদের মনে রাখবো আমরা একটা ছন্দ দিয়ে, যে হচ্ছে ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে লও এখনই সবাই এক করে, সবাই এক করে শার্ট পরে হও ফুল বাবু, শার্ট পরে হও ফুল বাবু, শার্ট পরে হও কি? ফুল বাবু, ফুল বাবু, ফুল বাবু। আচ্ছা, তো এইটা এখান থেকে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 5 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 6 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 7 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে যে আমাদের 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে যে আমাদের 10 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, 10 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে আমাদের 11 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা আমাদের 12 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা আমাদের কি 13 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। এই তিনটা আমাদের ক্লটিং ফ্যাক্টর আমরা দেখতে পাই। এখন খেয়াল করে দেখো যে ফুল দিয়ে আসলে আমাদের কি নামটা আসে? নামটা আসে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। পরে দিয়ে কি আসে? পরে দিয়ে আসে হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন। টুপ দিয়ে কি আসে? টুপ দিয়ে আসে হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, টিউব দিয়ে আসে হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আসে। আচ্ছা, করে দিয়ে কি আসে? করে দিয়ে আসে হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন। ল দিয়ে আসে কি আমাদের? ল দিয়ে আসে হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর, ল দিয়ে আসে হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর। আমাদের এখনই দিয়ে আসে হচ্ছে এক্সিলারিন ফ্যাক্টর। তারপর হচ্ছে যে আমাদের সবাই দিয়ে আসে হচ্ছে স্টেবল ফ্যাক্টর। তারপর আসে হচ্ছে যে আমাদের এক দিয়ে আসে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ।
এ অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এ। আমাদের হচ্ছে করে দিয়ে আসে অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বি, বা করের ওয়ার্ডটা দিয়ে মিলে যেটা সেটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। 60 দিয়ে আসে কি স্টুয়ার্ট ফ্যাক্টর, 60 দিয়ে আসে কি স্টুয়ার্ট ফ্যাক্টর। পরে দিয়ে আসে কি আমাদের, পরে দিয়ে আসে হচ্ছে যে আমাদের পরে পরে দিয়ে এখানে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, পরে দিয়ে কি আসে, পরে দিয়ে আসে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, পরে দিয়ে আসে হচ্ছে আমাদের প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। হ দিয়ে আসে হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর, হ দিয়ে আসে কি হ্যাগম্যান ফ্যাক্টর। ফুলবাবু দিয়ে আসে হচ্ছে আমাদের ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফুলবাবু দিয়ে কি আসে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফুলবাবু দিয়ে কি আসে ফাইব্রিন স্টেবিলাইজিং, স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ওকে, আসো তাহলে হচ্ছে এই যে এতটুকু জায়গা আমরা হচ্ছে যে 13টা নাম আমরা পড়তে পারলাম, সেই 13টা নাম হচ্ছে যে আমরা দেখলাম। এখানে এই 13টা নাম যদি দেখো তুমি, এই 13টা নাম যদি তুমি দেখো, 13টা নাম দেখলে এখানে রক্ত তঞ্চনকারী নিচের কোন ফ্যাক্টরটির নাম ক্রিসমাস ফ্যাক্টর, তাহলে বুঝতেই পারতেছি ক্রিসমাস ফ্যাক্টর কয় নম্বর ফ্যাক্টর আমাদের, এই যে 9 নম্বর ফ্যাক্টর, এটাই হচ্ছে আমাদের কি ক্রিসমাস ফ্যাক্টর। এর মধ্যে প্রথম 4টা যে আছে, এই প্রথম 4টা হচ্ছে প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর, এদের ছাড়া আমাদের কোনোভাবেই রক্ত জমাট বাঁধবে না, প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর। এর মধ্যে 2টা আছে প্লাজমা প্রোটিন হিসেবে কাজ করে, আমরা নাম পড়ছি ফাইব্রিনোজেন এবং প্রথমবিন, এই 2টার নাম আমরা পড়ছিলাম না জিপিএ 5 এর মধ্যে, আমাদের গ্লোবিউলিন, প্রথমবিন, তারপর হচ্ছে অ্যালবুমিন আর ফাইব্রিনোজেন। তো আমরা এই 4টা প্লাজমা প্রোটিনের নাম পড়ছি। এরপর আসা যাক নেক্সট প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সহায়তা করে, আমরা 4 নম্বর ক্লটিং ফ্যাক্টরের নাম কি পড়ছি ক্যালসিয়াম আয়ন। সো রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে, ক্যালসিয়াম আয়ন হচ্ছে আমাদের বডিতে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ক্ষতস্থানে থ্রোম্বোসাইট ভাঙনের ফলে যে উৎসেচকটি বের হয় তার নাম কি, একটা থ্রোম্বোসাইট, আমাদের থ্রোম্বোসাইট মানে হচ্ছে প্লেটিলেট, প্লেটিলেট ভেঙে যে উপাদানটা বের হবে তার নাম কি টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। আমাদের এই যখন রক্ত জমাট বাঁধে সেই রক্ত জমা কেটে যায়, কেটে যাওয়ার কারণে আমাদের এন্ডোথেলিয়াম, রক্তনালী যে এন্ডোথেলিয়াম বা অন্ত আবরণ আছে সেটা হচ্ছে অমসৃণ হয়ে যায়, সেটা অমসৃণ হয়ে গেলে সেখানে গিয়ে আমাদের প্লেটিলেট ধাক্কা লেগে ভেঙে যায়, কারণ প্লেটিলেট সবসময় মসৃণ তল বা মসৃণ সারফেসে ঘুরে প্লেটিলেটের অভ্যাস। যখন প্লেটিলেট একটা অমসৃণ তল বা অমসৃণ সারফেস পাবে তখন প্লেটিলেটটা গিয়ে ঠাস করে ভেঙে যাবে। এই যে প্লেটিলেটটা ভেঙে যাবে, প্লেটিলেটটা ভেঙে যাওয়ার কারণে আমাদের হচ্ছে কি হবে, এখান দিয়ে চুয়ায় 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 আমাদের হচ্ছে যে একটা ফ্যাক্টর উৎসেচক বের হবে, সেই উৎসেচকটার নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, সেই উৎসেচকটার নাম কি থ্রোম্বোপ্লাস্টিন। দেখো আমাদের রক্ত জমাট বাঁধার প্রসেসের সময় আমাদের কি হয়, এই যে প্লেটিলেট ভাঙে, প্লেটিলেট ভাঙে, যে জায়গায় আমাদের হচ্ছে রক্ত জমাট বাঁধার কথা সেই প্লেটিলেট ভাঙে, প্লেটিলেট ভেঙে তৈরি হয় থ্রোম্বোপ্লাস্টিন, প্লেটিলেট ভেঙে কি তৈরি হয় থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিনটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় ফাইব্রিনোজেনকে, ফাইব্রিনোজেন সহযোগিতায় আমাদের কি করে প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করে, থ্রম্বিন, প্রো থাকা মানে কি, প্রো মানে হচ্ছে নিষ্ক্রিয়, এই নিষ্ক্রিয় জিনিসকে আমাদের কিসে কনভার্ট করে সক্রিয়তে কনভার্ট করে, থ্রম্বিন। এই যে থ্রম্বিন আছে, এই থ্রম্বিনটা ক্যালসিয়াম আয়নের প্রভাবে আমাদের হচ্ছে যে কি হয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে, ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেনকে কিসে কনভার্ট করে ফাইব্রিনে কনভার্ট করে। এই যে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করলো, এই ফাইব্রিনটাই হচ্ছে যে আমাদের আলটিমেটলি ফাইব্রিন, এটা হচ্ছে মনোমার, এবং আলটিমেটলি কিছু সময় পর এটা হয়ে যাবে হচ্ছে ফাইব্রিন পলিমার, পলিমার, এবং সেখান থেকে হচ্ছে জালক, ফাইব্রিন জালক, ফাইব্রিন জালক, ফাইব্রিন জালক তৈরি করে, কি তৈরি করে ফাইব্রিন জালক তৈরি করে। আচ্ছা দেখো ফাইব্রিনোজেন, আমাদের ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার, এই যে ফাইব্রিনোজেন থেকে কি দেখাচ্ছে এখানে একটা তীর চিহ্ন হবে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার। সো এখানে আমাদের কোন ক্রিয়াশীল ফ্যাক্টরটা হচ্ছে কাজ করে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরিতে, সো ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরিতে আমাদের কাজ করে কে থ্রম্বিন, কে কাজ করে আমাদের থ্রম্বিন, তাই না, আমরা মাত্র হচ্ছে দেখে আসলাম প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করলে, প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করবো, সেই থ্রম্বিন ফাইব্রিনোজেনকে কিসে কনভার্ট করবে ফাইব্রিন মনোমারে কনভার্ট করবে। তারপর আসে যে হচ্ছে আমাদের
আমাদের রক্তবাহিকা পুনর্গঠন শুরু হলে নতুন টিস্যু কোষ সৃষ্টির জন্য কোন উপাদানটি ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ফাইব্রিন জালকটা আমাদের যখন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, ফাইব্রিন জালকটা রক্ত পড়া বন্ধ করে, এরপর হচ্ছে একটা টাইমে ওই জায়গায় আস্তে আস্তে হালকা পাতলা একটা টিস্যু হয়, সেই টিস্যুটা আস্তে আস্তে মোটা হয়। এই যে টিস্যু পুনর্গঠনের সময় আমার যদি ফাইব্রিন জালকটা থাকে তাহলে সমস্যা, ফাইব্রিন জালকটাকে হচ্ছে ভেঙে ফালাই দিতে হবে। ফাইব্রিন জালকটাকে ভেঙে ফালাই দেওয়ার কাজ করেছে প্লাজমিন। ফাইব্রিন জালকটাকে ভেঙে ফালাই দেওয়ার কাজ করে কে? ফাইব্রিন জালকটাকে ভেঙে ফালাই দেওয়ার কাজ করেছে প্লাজমিন। সেই যে প্লাজমিন নামক এনজাইমটা আছে, প্লাজমিন নামক এনজাইমটা আছে, এই প্লাজমিন নামক এনজাইমটা হচ্ছে যে আমাদের এই ফাইব্রিন জালককে ভেঙে দেয়। ফাইব্রিন জালককে কি করে দেয়? ফাইব্রিন জালককে হচ্ছে ভেঙে দেয়। এটার উত্তর হচ্ছে প্লাজমিন। এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে প্লাজমিন। সো প্লাজমিন হচ্ছে ফাইব্রিন জালককে ভাঙে। তো প্লাজমিন কি? ফাইব্রিন জালককে ভাঙে। একটা জিনিস মনে রাখবা যে আমাদের প্লাজমিনটাও কিন্তু বডিতে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। প্লাজমিন, প্লাজমিনোজেন, এই প্লাজমিনোজেন থেকে আমাদের কিসে কনভার্ট হবে? প্লাজমিনে কনভার্ট হবে। এটা ভাঙতে সাহায্য করে টিপিএ। টিপিএ হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এইটা হচ্ছে যে আমাদের ভাঙে। সো এই প্রসেসটা, এই টিপিএ কিন্তু হচ্ছে বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। এই টিপিএ কিসের মাধ্যমে তৈরি করা হয়? বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করে, বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। বায়োটেকনোলজির মাধ্যমে কি করা হয়? তৈরি করা হয়। বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি হয়। তাহলে এই টিপিএটা কিসের মাধ্যমে তৈরি হবে? বায়োটেকনোলজির মাধ্যমে হচ্ছে তৈরি করি আমরা। এবং এটা কিন্তু হচ্ছে এই টিপিএটা আমরা হচ্ছে যে জেনেটিক মডিফাইড যে টিপিএ, যে আমাদের জীব প্রযুক্তির মাধ্যমে যে টিপিএটা তৈরি করি, এটা কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোকের রোগীদেরকে দেওয়া যায়। এই টিপিএটা আমরা কাদের দিই? এই টিপিএটা আমরা হচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের রোগীদের দিই। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের রোগীদের দিই। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের রোগীদের দিই। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের রোগীদের দিই। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের রোগীদের দেওয়া হয়। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের রোগীদের কি হয়? দেওয়া হয়। ওকে, আসো নেক্সট আমরা সামনের দিকে যদি যাই, দেখো কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত। লসিকা আমার জিনিসটা কি? আমাদের লসিকা, লসিকা জিনিসটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা বলে নি, যে হচ্ছে প্লাজমা থেকে যদি তুমি হচ্ছে এই রক্ততঞ্চনের উপাদান বাদ দাও, রক্ততঞ্চন উপাদান, প্লাজমা থেকে রক্ততঞ্চন উপাদানকে যদি বাদ দাও, তাইলে যেটা পাবা সেটার নাম হচ্ছে সেরাম। সেটার নাম কি? সেরাম। এটার নামটা মনে রেখো, সেরাম। সেটার নাম কি আমাদের? সেরাম। যদি প্লাজমা থেকে রক্ততঞ্চনের উপাদানগুলো বাদ দাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে কি আমাদের? সেটা হচ্ছে সেরাম। সেরাম, সেটা কি? সেটা হচ্ছে সেরাম। তাহলে প্লাজমা হচ্ছে আমাদের, প্লাজমা থেকে যদি হচ্ছে রক্ততঞ্চন উপাদান বাদ দাও, তাহলে যেটা পাবা সেটার নাম কি? সেরাম। এক নম্বর কথা। এই যে আমাদের সেরামটা দেখতে পাচ্ছি, এই যে আমরা সেরামটা দেখতে পাচ্ছি, এই সেরাম। আর লসিকা জিনিসটা হচ্ছে, লসিকা হচ্ছে আমাদের, লসিকা হচ্ছে টিস্যু রস। লসিকা হচ্ছে কি? টিস্যু রস। লসিকা হচ্ছে টিস্যু রস। লসিকা হচ্ছে কি? টিস্যু রস। যা আমাদের হচ্ছে লসিকা কি? টিস্যু রস। লসিকা হচ্ছে টিস্যু রস, যা লসিকা জিনিসটা কি? টিস্যু রস, যা আমাদের লসিকা নালীতে থাকে, লসিকা নালীতে চলে যায়, লসিকা নালীতে চলে যায়। তো এই লসিকার মূল জিনিস হচ্ছে, এই লসিকার মধ্যে আমাদের মূল উপাদান, লসিকার মূল উপাদান হচ্ছে লিম্ফোসাইট। 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 লসিকার মূল উপাদান কি? লিম্ফোসাইট। লসিকার মূল উপাদান কি? লিম্ফোসাইট। ওকে, আসো এখন আসা যাক হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম, লসিকায় কোনটা অনুপস্থিত? লসিকায় অনুপস্থিত হচ্ছে অনুচক্রিকা। এই অনুচক্রিকার লসিকার কোনো জায়গা নাই। অনুচক্রিকা দিয়ে আমি লসিকার ভিতর কি করব? কোনো কাজ আছে? কোনো কাজ নাই। এরপর হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে যে টনসিল লসিকা গ্রন্থি কোনটি? টনসিল লসিকা গ্রন্থি কি? টনসিল বা লসিকা, প্রশ্নটা হবে টনসিল, আচ্ছা এই প্রশ্নটা হয় নাই, এটা হবে আসলে লসিকা গ্রন্থি। আমাদের লসিকা গ্রন্থি, লসিকা গ্রন্থি হচ্ছে 5টা। লসিকা গ্রন্থি, লসিকা গ্রন্থি হচ্ছে 5টা। একটা হচ্ছে লিম্ফ নোড, একটা হচ্ছে টনসিল, একটা থাইমাস, স্প্লিন, একটা বোন ম্যারো।
লিম্ফ নোডের সংখ্যা হচ্ছে কত? 400 থেকে 700টি। লিম্ফ নোডের সংখ্যা কত? লিম্ফ নোডের সংখ্যা হচ্ছে 400 থেকে 700টি, এক নম্বর কথা। টনসিল যে আমরা দেখতে পাচ্ছি, টনসিলটা হচ্ছে মুখগহ্বরে থাকে, মুখগহ্বরে থাকে, মুখগহ্বরে থাকে। থাইমাস হচ্ছে আমাদের শ্বাসনালীর উপরে থাকে, শ্বাসনালীর উপরে থাকে, শ্বাসনালীর উপরে। শিশুদের বড় থাকে, বয়স হতে হতে ছোট হয়, বয়স পূর্ণবয়স্ক অবস্থায় বয়ঃসন্ধিকালের পর ছোট হয়, বয়ঃসন্ধিকালের পর ছোট হয়, বয়ঃসন্ধিকালের পর ছোট হয়। এদের কাজ কি? এরা আমাদের হচ্ছে দুইটা এনজাইম ক্ষরণ করে, একটা হচ্ছে থাইমোসিন, এই দুইটা এনজাইম ক্ষরণ করে, একটা নাম থাইমোসিন আর একটা নাম হচ্ছে থাইমোপয়েটিন। এই দুইটা এনজাইম রিলিজ করে, একটা নাম হচ্ছে থাইমোসিন আর একটা হচ্ছে থাইমোপয়েটিন। থাইমোসিন এবং থাইমোপয়েটিন এর দুইটা এনজাইম রিলিজ করে, একটা নাম থাইমোসিন আর একটা নাম কি থাইমোপয়েটিন। এই যে দুইটা এনজাইম ক্ষরণ করে এরা, থাইমোসিন আর থাইমোপয়েটিন নামক দুইটা এনজাইম ক্ষরণ করে এরা, থাইমোপয়েটিন, এরা থাইমোসিন ও থাইমোপয়েটিন হচ্ছে আমাদের কি করে? ক্ষরণ করে, ক্ষরণ করে, যার কাজ হচ্ছে আমাদের টি সেলকে ম্যাচিউর করে, টি সেলকে ম্যাচিউর করে। আচ্ছা আসো, স্প্লিন বা এটাকে কি বলবো আমরা? প্লিহা, স্প্লিন বা প্লিহা, স্প্লিন বা প্লিহা, স্প্লিন বা প্লিহা, এটাকে কি বলি? স্প্লিন বা প্লিহা, স্প্লিন বা প্লিহা। এই যে স্প্লিন বা প্লিহা আছে, স্প্লিন বা প্লিহাটা হচ্ছে আমাদের কাজকে, স্প্লিন বা প্লিহাটার কি আমাদের? এরা হচ্ছে ব্লাড ফিল্টার, এরা হচ্ছে আমাদের ব্লাড ফিল্টার, রক্তকে ছাঁকে এরা, ব্লাড ফিল্টার। এরা হচ্ছে আরবিসির কবরস্থান, এরা আরবিসির কবরস্থান। এবং সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। ওকে, আচ্ছা। আর মুখগহ্বরে থাকে টনসিল, এই টনসিলের প্রদাহকে টনসিলাইটিস বলে। আর টনসিল কেটে ফেললে একে টনসিলেক্টমি বলে, টনসিলেক্টমি বলে। ক্লিয়ার? এতটুকু জায়গা ক্লিয়ার কিনা লিখে ফেলো। হ্যাঁ, এতটুকু জায়গায় লিখে ফেলো। এই ইনফরমেশন গুলো তোমার পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে কিছু ফাও কথা লেখা আছে, এখানে প্রশ্নটাই হয় নাই আসলে। প্রশ্ন মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা? তাহলে আমরা অলরেডি পড়ে ফেলছি না, মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা মানবদেহের? উত্তর হচ্ছে প্লিহা। ক্লিয়ার এতটুকু? ওকে। তারপর আমরা সামনে এমসিকিউ গুলো দেখি। আমাদের নেক্সট এমসিকিউ যেটা, সেটা হচ্ছে যে উদ্দীপকের এই চিহ্নিত অংশটির নাম কি? সো এই যে আমাদের এটা হচ্ছে একটা হার্টের মধ্যে একটা জায়গাকে চিহ্নিত করে বলতেছে যে এই চিহ্নিত অংশটার নাম কি। তো এই চিহ্নিত অংশটা হচ্ছে যে আমরা একদম হার্টের বাইরে থেকে যে আবরণ দেখে বোঝা যাচ্ছে এটা হার্টের বাইরের আবরণ। হার্টের বাইরে যে আবরণ আছে তাকে বলি পেরিকার্ডিয়াম। হার্টের যে আবরণ তাকে কি বলি? তাকে বলি হচ্ছে পেরিকার্ডিয়াম। হার্টের আবরণকে কি বলি? পেরিকার্ডিয়াম। আর প্লুরা কি? প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। প্লুরা কিসের আবরণ? প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। প্লুরা হচ্ছে কিসের আবরণ? প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। তাই ফুসফুসের আবরণকে আমরা বলি প্লুরা, আর হার্টের আবরণকে আমরা কি বলি? পেরিকার্ডিয়াম বলি, পেরিকার্ডিয়াম। এই যে পেরিকার্ডিয়াম আছে, পেরিকার্ডিয়ামের মধ্যে পেরিকার্ডিয়ামের মধ্যে আবার হচ্ছে যে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, একটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে ভিসেরাল, একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে ভিসেরাল। প্যারাইটালটা হচ্ছে বাইরের দিকে থাকে আর ভিসেরালটা একদম ভিসেরার সাথে হচ্ছে লেগে থাকে, ভিসেরালটা একদম ভিসেরার সাথে লেগে থাকে। যদিও হচ্ছে যে আমাদের এদেরকে আরো কিছু ভাগে ভাগ করে, যে ফাইব্রাস, তারপর একটা ভাগ করে হচ্ছে ফাইব্রাস, সেরাস, তারপর হচ্ছে যে ফাইব্রাস সেরাসের মধ্যে বইয়ের মধ্যে বেসিক্যালি প্যারাইটাল ভিসেরালে যাওয়ার আগে প্রথমে ভাগ করে হচ্ছে ফাইব্রাস, আরেকটা হচ্ছে যে ভাগ করে হচ্ছে সেরাস। এই যে সেরাস আছে, এই সেরাসের মধ্যে হচ্ছে দুইটা ভাগ করে, একটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে ভিসেরাল। প্যারাইটাল ও ভিসেরাল। এই প্যারাইটাল আর ভিসেরালের মাঝে একটা স্পেস থাকে, সেই স্পেসটাকে বলা হয় হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস। এটাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াল স্পেস বলে। এটাকে কি বলে? এটাকে বলে পেরিকার্ডিয়াল স্পেস। এই পেরিকার্ডিয়াল স্পেসে কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এই পেরিকার্ডিয়াল স্পেসে হচ্ছে যে আমাদের কি থাকে? এই পেরিকার্ডিয়াল স্পেসে হচ্ছে যে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড। থাকে কি? থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। থাকে কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে।
ওকে, তো এই হচ্ছে আমাদের কথা। এবার দেখো যে আমাদের কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলো আবৃত করে রাখে। আমাদের হৃৎপিণ্ডের স্তর হচ্ছে তিনটা। এটা তো হচ্ছে পেরিকার্ডিয়াম, হচ্ছে আবরণ। পেরিকার্ডিয়াম কি? আবরণ। আর হৃৎপিণ্ডের স্তর নিয়ে যদি কথা বলো, হৃদ স্তর বা লেয়ার অফ হার্ট, হৃদ স্তর বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা লেয়ার অফ হার্ট। হৃদ স্তর বা ইংরেজিতে এটাকে কি বলি? লেয়ার অফ হার্ট। এই হৃদ স্তর বা লেয়ার অফ হার্ট কয়টা? হৃদ স্তর বা লেয়ার অফ হার্ট হচ্ছে আমাদের তিনটা। হৃদ স্তর বা লেয়ার অফ হার্ট কয়টা? হৃদ স্তর বা লেয়ার অফ হার্ট হচ্ছে তিনটা। সবার বাইরে থাকে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, তারপর আসে হচ্ছে মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। আরেকটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আরেকটা কি? এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আরেকটা কি? এন্ডোকার্ডিয়াম। এখন এই যে এপিকার্ডিয়াম হচ্ছে আমাদের কি? এপিকার্ডিয়ামটা হচ্ছে সবচেয়ে বাইরের আবরণ। এপিকার্ডিয়ামটা হচ্ছে বাইরে থাকে, এপিকার্ডিয়ামটা হচ্ছে বাইরের স্তর, এপিকার্ডিয়ামটা হচ্ছে বাইরের স্তর। এটার মধ্যে হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফ্যাট বা চর্বি জমা থাকে। এখানে হচ্ছে ফ্যাট বা আমরা বলি হচ্ছে চর্বি জমা থাকে, ফ্যাট বা চর্বি জমা থাকে। মায়োকার্ডিয়াম হচ্ছে, এই মায়োকার্ডিয়ামটা কি? মায়োকার্ডিয়ামটা মাসেল স্তর, পেশি স্তর। মায়োকার্ডিয়ামটা আমাদের কি? মায়োকার্ডিয়ামটা হচ্ছে মাসেল স্তর বা ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে পেশি স্তর। মাসেল স্তর বা ইংরেজিতে এটাকে বলা হয় পেশি স্তর। এই জায়গায় কি থাকে? এই জায়গায় থাকে হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম। এই জায়গাটায় আমাদের হৃৎপেশি থাকে। কোন পেশি থাকে? হৃৎপেশি থাকে। এটা মাসেল স্তর বা পেশি স্তর। এই জায়গায় কোন পেশিটা থাকে? হৃৎপেশি থাকে। কোন পেশি থাকে? হৃৎপেশি থাকে। এন্ডোকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর, সবচেয়ে ভেতরের স্তর। এবং এন্ডো মানে কি? ভেতরে, সবচেয়ে ভেতরের স্তর। এবং এই যে সবচেয়ে ভেতরের স্তর আছে, এই সবচেয়ে ভেতরের স্তরের মধ্যে আমরা যেটা মাথায় রাখবো যে এইটা আমাদের কপাটিকা, রক্তনালী ইত্যাদিকে আবৃত করে রাখে। এরা কপাটিকা, রক্তনালী, কপাটিকাকে আবৃত করে এবং হচ্ছে রক্তনালী এবং হচ্ছে হৃৎপেশির মধ্যে একটা অবিচ্ছিন্ন সংযোগ তৈরি করে। যে রক্তনালী যে বাইরে থেকে আসছে সেটা মনেই হবে না, কারণ হৃৎপেশির সাথে কি একটা অবিচ্ছিন্ন সংযোগ আছে। রক্তনালী ও হৃৎপেশির মধ্যে অবিচ্ছিন্ন সংযোগ করে। তাহলে আমাদের হচ্ছে রক্তনালী ও হৃৎপেশির মাঝে অবিচ্ছিন্ন সংযোগ করে, রক্তনালী ও হৃৎপেশির মাঝে অবিচ্ছিন্ন সংযোগ করে, রক্তনালী ও হৃৎপেশির মাঝে আমাদের কি করে? অবিচ্ছিন্ন একটা সংযোগ করে। রক্তনালী ও হৃৎপেশির মাঝে একটা অবিচ্ছিন্ন সংযোগ, রক্তনালী ও হৃৎপেশির মাঝে হচ্ছে অবিচ্ছিন্ন সংযোগ করে, অবিচ্ছিন্ন সংযোগ করে, রক্তনালী ও হৃৎপেশির মাঝে অবিচ্ছিন্ন সংযোগ করে। আসো, তাহলে আমরা হৃদ স্তর বা লেয়ার অফ হার্ট বুঝতে পারলাম। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত করে রাখে? তাহলে বুঝতে পারছি সবচেয়ে ভেতরের যে স্তরটা আছে সেটাই হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে। তাহলে এন্ডোকার্ডিয়াম। অ্যান্সার হবে কি আমাদের? অ্যান্সার হবে হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম হবে আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখে কোন স্তর? তাহলে যে স্তরে পেশি আছে সেই স্তর সংকোচন প্রসারণের ভূমিকা রাখবে, যে স্তরে পেশি নেই সেই স্তর কিভাবে সংকোচন প্রসারণের ভূমিকা রাখবে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম। সো মায়োকার্ডিয়ামটা আমাদের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা রাখে। আমাদের প্রাকৃতিক পেসমেকার বলা হয় কোনটিকে আমরা প্রাকৃতিক পেসমেকার বলি? প্রাকৃতিক পেসমেকার হচ্ছে আমাদের সাইনোট্রিয়াল নোড বা অ্যাসে নোড, এটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। সাইনোট্রিয়াল নোড বা অ্যাসে নোড, এটা কি প্রাকৃতিক পেসমেকার, 1 নম্বর কথা। আর হচ্ছে এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, এটা হচ্ছে কি আমাদের রিজার্ভ পেসমেকার। এটা কি আমাদের রিজার্ভ পেসমেকার, এটা কি আমাদের? এটা রিজার্ভ পেসমেকার। তাহলে সাইনোট্রিয়াল নোড বা অ্যাসে নোড, এটা কি আমাদের প্রাকৃতিক পেসমেকার। আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, এটা কি রিজার্ভ পেসমেকার আমাদের। পার্কিনসের তন্তুটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকলে যায়। পার্কিনসের তন্তুটা কোথায় যায়? ভেন্ট্রিকলে যায়। বান্ডেল অফ হিস্টা থাকে ইন্টারভেন্ট্রিকুলার স্পেসে। দুইটা ভেন্ট্রিকুলার মাঝের যে গ্যাপ সে জায়গায় থাকে, ইন্টারভেন্ট্রিকুলার স্পেসে থাকে, ইন্টারভেন্ট্রিকুলার স্পেসে থাকে। আমাদের হচ্ছে এই যে হার্টবিট উদ্দীপনাগুলো পরিবহন, এটাকে বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ, যে মাসেল অরিজিনেটেড নিয়ন্ত্রণ, যে একদম মাসেল থেকে আমাদের পুরো উদ্দীপনাটা হচ্ছে তৈরি হয়। এই মাসেলগুলা কি? হৃৎপেশি যে আছে সেখান থেকে। তো সবার আগে আমাদের অ্যাসে নোড থেকে উদ্দীপনা যাচ্ছে এভি নোড থেকে উদ্দীপনা যাচ্ছে হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজে,
বান্ডেল অফ হিস থেকে হচ্ছে যে আমাদের পার্কিনজি তন্তুতে, বান্ডেল অফ হিস থেকে হচ্ছে পার্কিনজি তন্তু, পার্কিনজি তন্তু হয়ে হচ্ছে যে আমাদের আলটিমেটলি জিনিসটা কোথায় যাবে, ভেন্ট্রিকলে যাবে। পার্কিনজি তন্তু থেকে আলটিমেটলি বিষয়টা যাবে হচ্ছে ভেন্ট্রিকলে যাবে। কোথায় যাবে, ভেন্ট্রিকলে যাবে। সেই হচ্ছে যে আমাদের ফ্লোটা। এখন এখানে একটা ইনফরমেশন মনে রাখতে হবে যে এই অ্যাসে নোড থেকে, অ্যাসে নোড থেকে তথ্য এবি নোডে যেতে, অ্যাসে নোড থেকে সিগন্যাল এবি নোডে যেতে, অ্যাসে নোড থেকে সিগন্যাল এবি নোডে যেতে সময় লাগে, যেতে সময় লাগে হচ্ছে আমাদের 0.04 সেকেন্ড, 0.04 সেকেন্ড। অ্যাসে নোড থেকে এবি নোড ইনফরমেশন যেতে সময় লাগে কত, 0.04 সেকেন্ড। এবি নোডের যে কোষীয় গঠন আছে, এবি নোডের কোষীয় গঠনের কারণে কিছুটা লেট হয়। যে এবি নোডের যে কোষীয় গঠন, সেই গঠনের কারণে কিছুটা লেট হয়, এটাকে বলি আমরা এবি নোডাল ডিলে। এবি নোডাল ডিলে হচ্ছে আমাদের 0.9 সেকেন্ড, ঠিক আছে, এবি নোডাল ডিলে। তাহলে হচ্ছে আমাদের এবি নোডাল ডিলে, এবি নোডাল ডিলে, এবি নোডাল ডিলে হচ্ছে কত, 0.9 সেকেন্ড, 0.9 সেকেন্ড। আচ্ছা, এটা 0.3 সেকেন্ড হবে, এটা 0.3 সেকেন্ড হবে, 394 0.3 সেকেন্ড। আচ্ছা, আর এবি নোডে গেল, প্রসেস হইলো, এবি নোড থেকে ভেন্ট্রিকলে যেতে সময় লাগে হচ্ছে 0.04 সেকেন্ড। এবি নোড থেকে ভেন্ট্রিকলে যেতে, এবি নোড থেকে ভেন্ট্রিকলে যেতে সময় লাগে, এবি নোড থেকে হচ্ছে ভেন্ট্রিকলে যেতে সময়, এবি নোড থেকে ভেন্ট্রিকলে যেতে সময় লাগে কত, এবি নোড থেকে ভেন্ট্রিকলে যেতে সময় লাগে 0.04 সেকেন্ড। এবি নোড থেকে ভেন্ট্রিকলে যেতে সময় লাগে কত, 0.04 সেকেন্ড। তাহলে অ্যাসে নোড থেকে সিগন্যাল এবি নোডে যেতে সময় লাগে 0.03 সেকেন্ড। এবি নোডে ডিলে হয় 0.09 সেকেন্ড। এবি নোড থেকে ভেন্ট্রিকলে যেতে সময় লাগে 0.04 সেকেন্ড। তাই টোটাল সময় লাগতেছে হচ্ছে 0.16 সেকেন্ড সময় লাগে, 0.16 সেকেন্ড সময় লাগে, 0.16 সেকেন্ড সময় লাগে। এক নম্বর কথা, এই যে 0.16 সেকেন্ড সময় লাগে, এই জায়গায় যে কথাটা মনে রাখবা, কতটুকু সময় লাগে, 0.16 সেকেন্ড সময় লাগতেছে। এই জিনিসটা, ইনফরমেশনটা খুব খুব গুরুত্বপূর্ণ, যে কতটুকু সময় লাগে, 0.16 সেকেন্ড সময় লাগে আমাদের। এখন আসা যাক হচ্ছে আমাদের তাহলে বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়, কপাটিকা ভালভগুলা কোন ভালভ কোথায় থাকে আমাদের, 6টা ভালভ আছে। হৃৎপিণ্ডে কপাটিকা কয়টা, হৃৎপিণ্ডে কপাটিকা হচ্ছে 6টা। এখন দেখো আমাদের হচ্ছে যে হৃৎপিণ্ডে কপাটিকা 6টা, এর মধ্যে বাইকাসপিড বা মাইট্রাল ভালভ থাকে হচ্ছে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে থাকে বাইকাসপিড বা মাইট্রাল ভালভ। ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে কোন ভালভ থাকে, ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ। এই ট্রাইকাসপিড ভালভে 3টা কাস্প, এই বাইকাসপিড ভালভে মনে রাখবে 2টা কাস্প, 2টা কাস্প সমৃদ্ধ, 2টা কাস্প বা লিফলেট, 2টা কাস্প বা লিফলেট সমৃদ্ধ একটাই ভালভ, সেটা হচ্ছে বাইকাসপিড ভালভ, যেটা বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে থাকে। দেখতে অনেকটা টুপির মতো, কিসের মতো, টুপির মতো, তাই একে মাইট্রাল ভালভও বলা হয়। মিট্রা থেকে আসে। বাম নিলয় আর মহাধমনীর মাঝে কোন ভালভ থাকে, বাম ধমনী, বাম নিলয় আর মহাধমনীর মাঝে যে ভালভটা থাকে সেটার নাম হচ্ছে সেমিলুনার ভালভ, অ্যাওটিক সেমিলুনার ভালভ। এটাকে কি বলা হয়, অ্যাওটিক সেমিলুনার ভালভ। এটাকে বলা হয় হচ্ছে অ্যাওটিক সেমিলুনার ভালভ, অ্যাওটিক সেমিলুনার ভালভ, অ্যাওটিক সেমিলুনার ভালভ বলবো আমরা এটাকে। আর ডান অলিন্দ আর ঊর্ধ্ব মহাশিরার মাঝে কোনো ভালভ নাই, ডান অলিন্দ আর ঊর্ধ্ব মহাশিরার মাঝে কোনো ভালভ নাই। তাহলে আরেকটা ভালভ কোথায় আছে আমাদের, 3টা ভালভ পাইলাম আমরা। তাহলে বাম নিলয়ের মহাধমনীর মাঝে হচ্ছে অ্যাওটিক সেমিলুনার ভালভ, আর হচ্ছে আমাদের ডান নিলয় আর হচ্ছে পালমোনারি ধমনীর মাঝে কি থাকে, ডান নিলয় আর পালমোনারি ধমনীর মাঝে, ডান নিলয় ও 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 পালমোনারি ধমনীর মাঝে হচ্ছে একটা ভালভ থাকে, ডান নিলয় আর পালমোনারি ধমনীর মাঝে একটা ভালভ থাকে। এই ডান নিলয় পালমোনারি ধমনীর মাঝে যে ভালভ থাকে তাকে কি বলি আমরা, তাকে বলি হচ্ছে যে আমরা পালমোনারি সেমিলুনার ভালভ, তাকে বলা হয় হচ্ছে পালমোনারি সেমিলুনার ভালভ, পালমোনারি সেমিলুনার ভালভ, পালমোনারি সেমিলুনার ভালভ, পালমোনারি সেমিলুনার ভালভ, পালমোনারি সেমিলুনার ভালভ। তারপর হচ্ছে যে আমাদের এই এখানে তো ডান অলিন্দ আর ঊর্ধ্ব মহাশিরা বলছে, ঊর্ধ্ব না নিম্ন মহাশিরা, ডান অলিন্দ আর নিম্ন মহাশিরার মাধ্যমে, ডান অলিন্দ এবং হচ্ছে নিম্ন মহাশিরার মাঝে, নিম্ন মহাশিরার মাঝে ভালভ, ডান অলিন্দ এবং নিম্ন মহাশিরার মাঝে ভালভ, ডান অলিন্দ ও নিম্ন মহাশিরার মাঝে ভালভ, ডান অলিন্দ এবং নিম্ন মহাশিরার মাঝে হচ্ছে আমাদের কি থাকে, ডান অলিন্দ এবং নিম্ন মহাশিরার মাঝে থাকে হচ্ছে নিম্ন মহাশিরার মাঝে থাকে হচ্ছে আমাদের ইউস্টেশিয়ান ভালভ, নিম্ন মহাশিরার মাঝে কি থাকে, ইউস্টেশিয়ান ভালভ, ইউস্টেশিয়ান
ইউস্টেশিয়ান ভালভ। আর আরেকটা থাকে শুধু হচ্ছে যে আমাদের সুপিরিয়র ভেনা কাভা আর করোনারি শিরার মাঝে, সুপিরিয়র ভেনা কাভা এবং আমাদের হচ্ছে ডান অলিন্দ এবং হচ্ছে ডান অলিন্দ এবং আমাদের হচ্ছে করোনারি শিরার মাঝে, ডান অলিন্দ এবং করোনারি শিরার মাঝে, ডান অলিন্দ এবং করোনারি শিরার মাঝে, ডান অলিন্দ এবং করোনারি শিরার মাঝে আমাদের কি থাকে, ডান অলিন্দ ও করোনারি শিরার মাঝে থিবেশিয়ান ভালভ। কি ভালভ? থিবেশিয়ান ভালভ। ওকে, তাহলে দেখো যে আমাদের হচ্ছে 6টা ভালভের নাম কিন্তু আমরা এখান থেকে শিখে ফেললাম অলরেডি। যে আমাদের হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে কি থাকবে আমাদের, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে বাইকাসপিড ভালভ, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে ট্রাইকাসপিড ভালভ, বাম নিলয় মহাধমনির মাঝে হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, তারপর হচ্ছে ডান নিলয় পালমোনারি ধমনির মাঝে পালমোনারি সেমিলুনার ভালভ, ডান অলিন্দ ও নিম্ন মহাশিরার মাঝে ইউস্টেশিয়ান ভালভ, ডান অলিন্দ ও করোনারি শিরার মাঝে থিবেশিয়ান ভালভ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আলফা 7.0 ব্যাচ, দ্য প্রি মেডিকেল ব্যাচ না, এটা ফুল মেডিকেল কোর্স, কারণ শুরু হবে আফটার এইচএসসি। আফটার এইচএসসি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চলবে এই কোর্সটার নাম হচ্ছে আমাদের আলফা 7.0 ফুল মেডিকেল কোর্স। এই যে আলফা 7.0 ফুল মেডিকেল কোর্স আছে, এই ফুল মেডিকেল কোর্সে তোমাদের হচ্ছে প্রি বুকিং কিন্তু চলছে অলরেডি। 2000+ স্টুডেন্ট কিন্তু আমাদের এই ফুল মেডিকেল কোর্সে প্রি বুকিং দিয়ে ফেলছে। সো তুমি যদি লেট করো তোমার শুধু দেরি হবে, আর কিছু হবে না। সো দ্রুত যুক্ত হয়ে যাও আলফা 7.0 মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্সে প্রি বুকিংয়ে। সো প্রি বুকিং ওয়ালাদের জন্য কিন্তু স্পেশাল ক্লাস থাকবে, ডিসকাউন্ট থাকবে, বিভিন্ন ফিচার্স থাকবে। সো ডোন্ট মিস ইট আউট। আসো, এবার আসা যাক হচ্ছে হৃৎপিণ্ডে আমাদের হচ্ছে নিলয়ের অন্তঃপ্রাচীরে অভিক্ষেপ রূপী পেশিগুলোর নাম কি। নিলয় যে আছে, এই নিলয়ের অন্তঃপ্রাচীরে হচ্ছে যেরকম আমাদের নিলয়, এই যে হচ্ছে যে আমাদের নিলয়ের মধ্যে এরকম কিছু পেশি আছে, এই পেশিগুলা থেকে এরকম আমাদের হচ্ছে চিকন তন্তু বের হয়, যে তন্তুগুলা হচ্ছে এই কপাটিকা বা কাস্পগুলাকে ধরে রাখে। তো এই যে আমাদের হচ্ছে এটা কি, এটা হচ্ছে কপাটিকা। এটা কি? কপাটিকাকে ধরে রাখে যে তন্তুগুলা, তাদেরকে বলা হয় হচ্ছে কর্ডি টেন্ডনি। তাদেরকে কি বলি আমরা? কর্ডি টেন্ডনি। তাদেরকে বলা হয় কর্ডি টেন্ডনি। কপাটিকাকে ধরে রাখে যে তন্তু, তাকে কি বলি আমরা? তাকে বলি হচ্ছে কর্ডি টেন্ডনি। কপাটিকাকে ধরে রাখে যে তন্তু, তাকে কি বলি আমরা? তাকে বলি কর্ডি টেন্ডনি। কপাটিকাকে ধরে রাখে যে তন্তু, তাকে কি বলি? কর্ডি টেন্ডনি বলি। আর এইখানে খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে এই জায়গাটায় আমাদের অভিক্ষেপের মতো যে পেশিগুলা পাওয়া যাচ্ছে, এই পেশিগুলাকে বলা হয় হচ্ছে প্যাপিলারি পেশি। এইগুলাকে কি বলি? প্যাপিলারি পেশি বলি। এদেরকে কি বলি আমরা? অভিক্ষেপের মতো যে পেশিগুলা দেখতে পাচ্ছি, এদেরকে বলি হচ্ছে প্যাপিলারি পেশি। এদেরকে কি বলবো আমরা? এদেরকে বলবো হচ্ছে আমরা প্যাপিলারি পেশি বলবো। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের এতটুকু কথা আমরা খুব ভালো করে মনে রাখলাম। তাহলে এটা কি আমাদের কপাটিকা, এখানে আমাদের হচ্ছে যে কপাটিকাগুলো ধরে রাখে যে তন্তু কর্ডি টেন্ডনি, আর যে প্যাপিলারি পেশি অভিক্ষেপের মতো যে পেশিগুলো পাই তাদেরকে আমরা কি বলি? প্যাপিলারি পেশি বলি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, প্যাপিলারি পেশি অ্যান্সার, এটা প্যাপিলারি পেশি। এখন দেখো, আমাদের মিস্টার রফিকের প্রতি মিনিটে নাড়ি স্পন্দন 80 বার হলে হৃদচক্রের আমাদের হচ্ছে সময়কাল কত? কার্ডিয়াক সাইকেল হচ্ছে আমাদের এই কার্ডিয়াক সাইকেল আমাদের হচ্ছে উপরের জিনিসটা ফিক্স, টাইম ফিক্স, সময় আমাদের হচ্ছে 60 সেকেন্ড বাই হচ্ছে যে আমাদের হার্টবিট, 60 সেকেন্ড বাই হচ্ছে আমাদের হার্টবিট, এটা হচ্ছে ফিক্সড, উপরেরটা ফিক্সড। তাই 60 সেকেন্ড বাই হচ্ছে যে আমাদের 80 হচ্ছে হার্টবিট, তাহলে হচ্ছে 3/4, 3/4 হচ্ছে 0.75, 3/4 হচ্ছে কত আমাদের? 0.75, 3/4 হচ্ছে আমাদের 0.75, 3/4 হচ্ছে কি 0.75। ক্লিয়ার এতটুকু? আসা যাক, তাইলে আমরা এতটুকু জায়গা বুঝে গেছি। এবার আসো যে কার্ডিয়াক চক্রের কোন দশের সময়কাল 0.1 সেকেন্ড। আচ্ছা, কার্ডিয়াক সাইকেলে আমাদের টোটাল 4টা স্টেপ আমাদের রয়েছে। কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমরা হচ্ছে কি কি জিনিস দেখতে পাই? কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমরা কি কি বিষয় দেখতে পাই? আসো, কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমরা 4টা বিষয় আছে। একটা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমাদের 2টা ঘটনা, একটা হচ্ছে সিস্টল থাকবে, আর একটা হচ্ছে ডায়াস্টল থাকবে। সিস্টল মানে কি? সিস্টল মানে হচ্ছে সংকোচন। আর ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ।
ডায়াস্টল মানে হচ্ছে আমাদের প্রসারণ। কলম দেখলাম একটা ভালো কলম, আচ্ছা ডায়াস্টল মানে প্রসারণ, ওকে ডায়াস্টল মানে প্রসারণ। এখন হচ্ছে খেয়াল করো এই সিস্টল হচ্ছে আমাদের কোথায় কোথায় হবে, সিস্টল দুই জায়গায় আছে, একটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, আর হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল। আরেকটা হচ্ছে যে আমাদের অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, আর হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, আরেকটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, ঠিক আছে। তাহলে দেখো অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, চারটা ঘটনা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি। কয়টা ঘটনা দেখতে পাচ্ছি? চারটা ঘটনা দেখতে পাচ্ছি। এখন মাথায় ঢুকায় ফেলো যে আমাদের হচ্ছে যে এই ঘটনাগুলোর মধ্যে পাশাপাশি সাইমultaneously অ্যাট্রিয়ামের মধ্যে ঘটনা ঘটবে, যে অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, তারপর হচ্ছে যে আমাদের ঘটবে ভেন্ট্রিকলের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল অ্যান্ড অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এই দুইটা তো একসাথে ডায়াস্টল, ডায়াস্টল। আর এদিক থেকে হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকল সিস্টল, ভেন্ট্রিকল, এই কলমটা দিয়ে লেখার পর এত মাখন মাখন লাগতেছে, ভেন্ট্রিকলের ডায়াস্টল। এখন বিষয় হচ্ছে যে আমাদের এরা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের অঞ্চল, কার্ডিয়াক সাইকেল কিসের অংশ? কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল। এই যে কার্ডিয়াক সাইকেলের সময় লাগে কতটুকু? সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। একবার কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হইতে সময় লাগে 0.8 সেকেন্ড। তো দেখা গেছে অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টলও সময় লাগে 0.8 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টলও সময় লাগে 0.8 সেকেন্ড। অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টলে 0.8 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টলও 0.8 সেকেন্ড। এখন আমাদের মনে যে প্রশ্নটা জাগে যে এই জায়গায় তাহলে 0.8 সেকেন্ড তো দুইটা মিলে আমাদের হচ্ছে 1.6 সেকেন্ড হয়ে যায়। 0.8 সেকেন্ড হচ্ছে দুইটা মিলে হচ্ছে দুইটা 1.6 সেকেন্ড হয়ে যায়। তাহলে 1.6 সেকেন্ড হয় না কেন? কারণ হচ্ছে এই দুইটা জিনিস সাইমultaneously হয়, অ্যাট্রিয়ামের সিস্টল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল একসাথে হয়। এদিক থেকে আবার হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল আর ভেন্ট্রিকুলার সিস্টল একসাথে হয়। দ্যাট মিনস হচ্ছে যখন অ্যাট্রিয়াম প্রসারিত থাকে তখন ভেন্ট্রিকল সংকুচিত হয়, যখন অ্যাট্রিয়াম সংকুচিত থাকে ভেন্ট্রিকল প্রসারিত হয়। সো এগুলো সাইমultaneously ঘটে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের পয়েন্ট সব মিলে চারটা মিলে 0.8 সেকেন্ড সময় লাগে। এখন তোমাকে যেটা মনে রাখতে হবে যে কোন স্টেপে কতটুকু সময় যায়। এ সিস্টল, সিস্টল মানে সংকোচন, এখানে সময় যাবে সবসময় কম। তাহলে এ আছে 0.1 সেকেন্ড, তাহলে এডিতে কত সময় লাগবে? এডিতে সময় লাগবে হচ্ছে 0.7 সেকেন্ড, কারণ এখানে 0.8, এখানে 0.1, তাহলে এখানে কত হয়? 0.7। আচ্ছা, তারপর ভিএস যে আছে, ভিএস হচ্ছে কত? 0.3 সেকেন্ড, তাহলে হচ্ছে ভিডিতে কত লাগতেছে? ভিডিতে লাগতেছে 0.5 সেকেন্ড। ভিডিতে কত লাগতেছে? ভিডিতে লাগতেছে হচ্ছে 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের কথা, এতটুকু হচ্ছে আমাদের কথা। তাহলে আমরা এখন দেখো এমসিকিউতে গেলে অ্যান্সার পেয়ে যাব যে 0.1 সেকেন্ড সময় লাগতেছে কার? 0.1 সেকেন্ড সময় লাগতেছে অ্যাট্রিয়ামের সিস্টলে, অ্যাট্রিয়ামের সিস্টলে 0.1 সেকেন্ড সময় লাগতেছে। কোথায় কত সেকেন্ড এটা আমাদের জানতে হবে। কার্ডিয়াক চক্রের কোন দশাটা সবচেয়ে দীর্ঘস্থায়ী? তাহলে সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে আমাদের এডি, এডিতে 0.7 সেকেন্ড সময় দেখতে পাচ্ছি অ্যাট্রিয়ামের ডায়াস্টলে। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে যে আছে এখানে সবচেয়ে বেশি সময় লাগে, 0.7 সেকেন্ড সময় লাগে আমাদের। ভেন্ট্রিকুলার সিস্টলে সময় কোন শব্দ সৃষ্টি হয়? এখন দেখো যে আমাদের হার্টের দুইটা সাউন্ড আছে। হার্ট সাউন্ড কয়টা? হার্ট সাউন্ড হচ্ছে চারটা, বেসিক্যালি হার্ট সাউন্ড চারটা। আমাদের হার্ট সাউন্ড কয়টা? হার্ট সাউন্ড চারটা। হার্ট সাউন্ড হচ্ছে আমাদের কয়টা? হার্ট সাউন্ড হচ্ছে আমাদের চারটা, হার্ট সাউন্ড হচ্ছে চারটা। কিন্তু আমরা আমাদের এই বইয়ের মধ্যে পড়ি হচ্ছে দুইটা সাউন্ড পড়ি, ফার্স্ট হার্ট সাউন্ড পড়ি আমরা, আর হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড পড়ি। আমরা দুইটা হার্ট সাউন্ড পড়ি, ফার্স্ট হার্ট সাউন্ড এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড। থার্ড এন্ড ফোর্থ হার্ট সাউন্ড হচ্ছে যে ইনশাল্লাহ যখন মেডিকেলে চান্স পাবো তখন পড়বো, এগুলো আমাদের দেখা লাগে রোগীদের মধ্যে। ফার্স্ট হার্ট সাউন্ড আর এদিকে কি আছে? সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে আমাদের কি? লাভ, আর সেকেন্ড হার্ট সাউন্ডটা কি আমাদের? ডাব। ফার্স্ট হার্ট সাউন্ডটা লাভ আর সেকেন্ড হার্ট সাউন্ডটা কি? ডাব। ফার্স্ট হার্ট সাউন্ডটা কি? লাভ, সেকেন্ড হার্ট সাউন্ডটা কি? ডাব। লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব। এই যে ফার্স্ট হার্ট সাউন্ডে আমাদের লাভ আছে আর সেকেন্ড হার্ট সাউন্ডের মধ্যে আমাদের ডাব আছে। ফার্স্ট হার্ট সাউন্ডের মধ্যে কি আছে? লাভ আছে, আর সেকেন্ড হার্ট সাউন্ডের মধ্যে কি আছে? ডাব আছে। এই যে লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব দেখতেছি, এই লাভ ডাব ফার্স্ট হার্ট সাউন্ডটা কখন হয়? ফার্স্ট হার্ট সাউন্ডটা হয় হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টলে, ভেন্ট্রিকলের সিস্টলে। আর সেকেন্ড হার্ট সাউন্ড কখন হবে আমাদের? সেকেন্ড হার্ট সাউন্ড হবে হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের ডায়াস্টলে, ফার্স্ট হার্ট সাউন্ড হবে কোথায়? ফার্স্ট হার্ট সাউন্ড হবে ভেন্ট্রিকুলার সিস্টলে। সেকেন্ড হার্ট সাউন্ড হবে কোথায়? সেকেন্ড হার্ট সাউন্ড হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টলে হবে, ঠিক আছে। ভেন্ট্রিকুলার ডায়াস্টলে, ডাবের সাথে মিলায় ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ডাবের সাথে মিলায় ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ওকে।
এখন তাহলে দেখো যে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় কোন হার্ট সাউন্ড হবে? লাভ। ভেন্ট্রিকুলার সিস্টলের সময় কোন হার্ট সাউন্ড হবে? লাভ। আর হচ্ছে যেখানে লিখছে গাব, আমাদের হার্ট থেকে কি গাব গাব শব্দ বের হয়? বের হয় না। হয়তো হইতে পারে যারা একটু বোকাশোকা, ঠিক আছে, যারা একটু আবল তাবল কথা বলে, ফেসবুকে অনেক মানুষ আছে না যে হচ্ছে কিছু উল্টাপাল্টা এসে কমেন্ট করবে, তাদের হার্ট সাউন্ড মনে হচ্ছে গাব, তাদের হার্ট সাউন্ড মনে হচ্ছে গাব। এই গাব হার্ট সাউন্ড কাদের? ফেসবুকের বলদদের, ঠিক আছে, ফেসবুকে যেসব বলদরা উল্টাপাল্টা কমেন্ট করে তাদের হয়তো হার্ট সাউন্ড হচ্ছে যে এই গাব। গাব হার্ট সাউন্ড, আমাদের লাভ ডাব, আর ওদের হার্ট থেকে গব 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 এই সাউন্ড বের হয় মনে হচ্ছে, ঠিক আছে। যদি ইটস ফর ফান, সির্ফ ফান কমেন্ট, হ্যাঁ। আবার এটা পরীক্ষার হলে প্রশ্ন পাইবো না, হ্যাঁ। অনেক স্টুডেন্ট আছে টিচারদের সব কথা লেখা, আমার এক স্টুডেন্ট হচ্ছে যে আসলে আমার এক ফ্রেন্ড হচ্ছে টিচার যা বলতো তা লিখতো, যে আজকে আমরা তোমাদের পড়াবো, শুরু করতে আজকে আমরা তোমাদের পড়াবো কার্ডিয়াক সাইকেল। আসো দেখো, আমাদের হচ্ছে মানুষের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকুলার সিস্টল হলে নিচের কোন ঘটনাটা ঘটবে? আচ্ছা, এখন এই যে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আমাদের হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আমরা বলছি কি শব্দ হবে? ভেন্ট্রিকুলার সিস্টলের সময় লাভ শব্দ হবে। লাভ শব্দ কেন হবে? লাভ শব্দ হবে হচ্ছে যে আমাদের বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার জন্য। বাইকাসপিড এন্ড ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়, বাইকাসপিড এবং হচ্ছে এই ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়। এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ যদি বন্ধ হয় তাহলে হচ্ছে যে বন্ধ থাকে, বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ বন্ধ। সো বাইকাসপিড ও ট্রাইকাসপিড ভালভ বন্ধ হওয়ার কারণে আমাদের হচ্ছে যে শব্দটা হয় হচ্ছে লাভ। কেন বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হয়? কারণ ভেন্ট্রিকল যখন সিস্টল হয় রক্তটা উপরের দিকে চলে যায়, উপরের দিকে চলে যাওয়ার সময় ওর টার্গেট কি? ওর টার্গেট হচ্ছে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যাবে, এওটা দিয়ে সারা দেহে যাবে। সো তখন বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ থাকে যেন ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাট্রিয়ামে যেতে না পারে, কারণ অ্যাট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে আসাটা স্বাভাবিক, ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে রক্ত যাওয়াটা স্বাভাবিক না। সো তাহলে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ আমি এই জায়গায় বন্ধ করে দিলাম, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ আমি এই জায়গায় কি করে দিলাম? বন্ধ করে দিলাম। বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ বন্ধ থাকে, আর কোন ভালভগুলো খোলা থাকে? সেমিলুনার ভালভ খোলা থাকে, সেমিলুনার ভালভ খোলা থাকে, সেমিলুনার ভালভ খোলা থাকে, সেমিলুনার ভালভ খোলা থাকে। এই যে সেমিলুনার ভালভ খোলা থাকে, কি খোলা থাকে? সেমিলুনার কপাটিকা খুলে যায়, সেমিলুনার কপাটিকা খুলে যায়। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে সেমিলুনার কপাটিকাটা খুলে যাবে। বাইকাসপিড খুলবে না, বাইকাসপিড খুললে তো বিপদ ঘটে যাবে। সেমিলুনার বন্ধ না, সেমিলুনার খোলা। ট্রাইকাসপিড কপাটিকা খুলবে না, ট্রাইকাসপিডও বন্ধ থাকবে। তাহলে লাভ শব্দটা যখন হবে, ভেন্ট্রিকুলার সিস্টল যখন হবে, বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ থাকবে, সেমিলুনার ভালভগুলো কি হবে? খুলে যাবে। আমাদের স্যান এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? স্যান হচ্ছে সাইনোট্রিয়াল নোড, স্যান হচ্ছে কি? সাইনোট্রিয়াল নোড, স্যান হচ্ছে সাইনোট্রিয়াল নোড, স্যান হচ্ছে কি আমাদের? সাইনোট্রিয়াল নোড, স্যান হচ্ছে সাইনোট্রিয়াল নোড। এই যে স্যান হচ্ছে আমাদের সাইনোট্রিয়াল নোড, এই সাইনোট্রিয়াল নোড এটি বাম অ্যাট্রিয়ামে থাকে। ইয়েস, সাইনোট্রিয়াল নোড কোন অ্যাট্রিয়ামে থাকে? বাম অ্যাট্রিয়ামে, বাম অলিন্দে থাকবে, এটা হচ্ছে এক নম্বর কথা। সৃষ্ট তরঙ্গের গতিপথ হচ্ছে স্যান পার্কিনসের তন্তু বান্ডেল অফ হিজ, না পার্কিনসের তন্তু সবার নিচে। হৃদচক্র নিয়ন্ত্রণ করে না, অবশ্যই নিয়ন্ত্রণ করে। এর কার্যকারিতা কমে গেলে ক্লান্তি, শ্বাসকষ্ট অনুভব হয়, কথা সত্যি আছে। সো এটা বাম অ্যাট্রিয়ামে অবস্থান করে, এটা হচ্ছে মিথ্যা। আমাদের হচ্ছে স্যান কোথায় থাকে? ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভা সংযোগস্থলে, ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভা সংযোগস্থলে থাকে, ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভা সংযোগস্থলে থাকে, সুপিরিয়র ভেনা কাভা সংযোগস্থলে, ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে থাকে, ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে থাকে, ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভার কোথায় থাকে? সংযোগস্থলে থাকে, ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে থাকে। ওকে, তাহলে আমরা হচ্ছে এর কার্যকারিতা কমে গেলে ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভব হয়, এটাই হচ্ছে যে আমরা অ্যান্সার হিসাবে নিব। তারপর আসা যাক হচ্ছে স্যান থেকে এবি নোডে উদ্দীপনা পৌঁছাতে কত সময় লাগে? স্যান থেকে এবি নোডে উদ্দীপনা পৌঁছাতে সময় লাগে কত? এখানে তো একটা উত্তরও ঠিকঠাক মতো দেওয়া নাই। স্যান থেকে এবি নোডে উদ্দীপনা পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে? স্যান থেকে এবি নোডে উদ্দীপনা পৌঁছাতে 0.03 সেকেন্ড সময় লাগে। এখানে আমাদের ডিলে হয় কত? 0.9 সেকেন্ড। এরপর হচ্ছে যে এবি নোড থেকে ভেন্ট্রিকলে পৌঁছাতে সময় লাগে হচ্ছে আমাদের 0.4 সেকেন্ড। তো এখানে একটাও অ্যান্সার হচ্ছে যে নাই, এটা একটা অ্যান্সারও নাই, এটা হচ্ছে যে ভুল আছে পুরো অপশনটা। সো আমরা এটা কিন্তু প্রিভিয়াসলি আলোচনা করে নিয়ে আসছি, প্রিভিয়াসলি আলোচনা হয়েছে আমাদের, প্রিভিয়াসলি আলোচনা ডান। সো আমরা সেখান থেকে ওই ইনফরমেশন গুলাই মনে রাখবো, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো যে নিচের কোন ক্রমটি সঠিক, তাহলে এটাও আমরা অলরেডি দেখে আসছি। এসএ নোড থেকে এবি নোড, এবি নোড থেকে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ থেকে আমাদের পার্কিনসের তন্তু, এটাই হচ্ছে যে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে রক্তের চাপ কমে গেলে কোন স্নায়ু বার্তা মস্তিষ্কে পাঠায়? আচ্ছা, আমাদের রক্তচাপ দেখে কোন রিসেপ্টর? রক্তের চাপ কমে গেলে এই ইনফরমেশনটা হচ্ছে কোন রিসেপ্টর বা কোন স্নায়ু মস্তিষ্কে পাঠায়? দেখো, আমাদের হচ্ছে ব্লাড প্রেশার এর সাথে রিলেটেড হচ্ছে ব্যারোরিসেপ্টর। ব্লাড প্রেশারের সাথে রিলেটেড কে? ব্লাড প্রেশারের সাথে রিলেটেড হচ্ছে ব্যারোরিসেপ্টর। ব্লাড প্রেশার
এর সাথে রিলেটেড। ব্লাড প্রেশারের হচ্ছে যে রিসেপ্টরের নাম কি, যে কোন রিসেপ্টর ব্লাড প্রেশারটাকে রিসিভ করে, তার নাম হচ্ছে ব্যারো রিসেপ্টর। ব্লাড প্রেশারটা রিসিভ করে কে? ব্লাড প্রেশারটা রিসিভ করে হচ্ছে আমাদের ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর কে করে? ব্যারো রিসেপ্টর হচ্ছে যে আমাদের ব্লাড প্রেশারটাকে রিসিভ করে। ব্যারো রিসেপ্টর ব্লাড প্রেশারটাকে রিসিভ করে। এই যে ব্যারো রিসেপ্টর দুই টাইপের আছে, একটা হচ্ছে হাই প্রেশার ব্যারো রিসেপ্টর, একটা লো প্রেশার ব্যারো রিসেপ্টর। একটা হচ্ছে হাই প্রেশার ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর দুই টাইপের আছে, একটা হচ্ছে আমাদের এই হাই প্রেশার ব্যারো রিসেপ্টর, একটা লো প্রেশার ব্যারো রিসেপ্টর। হাই প্রেশার ব্যারো রিসেপ্টর, হাই প্রেশার ব্যারো রিসেপ্টর, হাই প্রেশার। আর এটা হচ্ছে লো প্রেশার, লো প্রেশার বা এটাকে আমরা বলি হচ্ছে ভলিউম ব্যারো রিসেপ্টর। লো প্রেশার বা ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে ভলিউম ব্যারো রিসেপ্টর। এই হাই প্রেশার ব্যারো রিসেপ্টরটা হচ্ছে কাজ করে, হাই প্রেশার ব্যারো রিসেপ্টরটা সাথে দুইটা নার্ভ হচ্ছে যে আমাদের কানেক্টেড। একটা হচ্ছে ভেগাস নার্ভ কানেক্টেড, আর একটা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ কানেক্টেড। গ্লসোফেরিঞ্জিয়াল কানেক্টেড। এই দুইটা কানেক্টেড হয়ে ইনফরমেশনটা কোথায় নিয়ে যায়? মস্তিষ্কের মেডুলাতে নিয়ে যায়, মেডুলাতে যায়। আর লো প্রেশার ব্যারো রিসেপ্টরের যে আছে আমাদের, সেটার ইনফরমেশনটা সে নিয়ে যায় হাইপোথ্যালামাসে। কোথায় নিয়ে যায় সে? হাইপোথ্যালামাসে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় ইনফরমেশনটা? হাইপোথ্যালামাসে নিয়ে যায়। তাহলে দেখো যে অলফ্যাক্টরি হবে, অলফ্যাক্টরি তো গ্রানের সাথে রিলেটেড। আমাদের হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল যে স্নায়ুটা আছে, সেই গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুটা মূলত ইনফরমেশনটা ক্যারি করে নিয়ে যায়। তাহলে হচ্ছে রক্তের চাপ কমে গেলে কোন স্নায়ু এই বার্তা মস্তিষ্কে নিয়ে যায়? গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু। কোন স্নায়ু? গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু। ওকে, আসো এখন আসা যাক নিচের কোন সংবহন মানুষের অনুপস্থিত। মানুষের ক্ষেত্রে রেনাল পোর্টাল সংবহন মানুষের ক্ষেত্রে অনুপস্থিত। এটা কাদের মধ্যে আছে? এটা হচ্ছে আমাদের কাদের আছে? এটা হচ্ছে মানুষে নেই, এটা রুই মাছে আছে। এটা হচ্ছে রুই মাছে থাকে, রুই মাছে আছে। এটা মানুষের ক্ষেত্রে নাই। কাদের ক্ষেত্রে আছে? এটা হচ্ছে রুই মাছের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই, মানুষের ক্ষেত্রে এই স্টেপটা নেই। নেক্সট কথা হচ্ছে যে আমাদের এই বাম নিলয় থেকে মহাধমনী, অঙ্গতন্ত্র, মহাশিরা, ডান অলিন্দ। উল্লিখিত গতিপথটা কি? দেখো আমাদের বডির মধ্যে যে গতিপথ আছে, গতিপথের মধ্যে কিছু আছে পালমোনারি, চারটা রক্ত সংবহন প্রক্রিয়া আছে। একটা পালমোনারি আছে, একটা সিস্টেমিক আছে, করোনারি আছে, একটা পোর্টাল আছে। সো পালমোনারি যেটা ফুসফুসের সাথে রিলেটেড, সেটা হচ্ছে পালমোনারি। এখানে আমাদের রিলেটেড কিসের সাথে দেখতে পাচ্ছি? আমাদের বডির অঙ্গতন্ত্রের সাথে, বডি সিস্টেমের সাথে জড়িত, তাই এটা হবে সিস্টেমিক। কি সিস্টেমিক। পালমোনারি কার সাথে রিলেটেড? পালমোনারি হচ্ছে ফুসফুসের সাথে রিলেটেড। পালমোনারি হচ্ছে ফুসফুসের সাথে সম্পর্কযুক্ত। পোর্টালটা হচ্ছে যকৃতের সাথে সম্পর্কযুক্ত, যকৃত রিলেটেড পোর্টালটা। আর করোনারিটা কি রিলেটেড? হার্ট রিলেটেড। আচ্ছা দেখো, করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? হার্টে। করোনারি ধমনী কোথায় রক্ত সংবহন করে? হার্টে। হার্টের মধ্যে রক্ত সংবহন করে কে? করোনারি ধমনী। হার্টের রক্ত সংবহন করে কে? করোনারি ধমনী হার্টের রক্ত সংবহন করে। এরপর দেখো আমাদের হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে বুকের যে ব্যথা হয়, আমাদের হার্টের মাসেল গুলাতে আছে ব্লাড সাপ্লাই কমে গেছে, কোনো কারণে অক্সিজেন কমে গেছে। অক্সিজেন কমে গেলে হার্টের মাসেল যখন অক্সিজেন পাবে না, অক্সিজেনের অভাবে হার্টের মাসেল কি হবে? মারা যাবে। অক্সিজেনের অভাবে হার্টের মাসেল কি হবে? অক্সিজেনের অভাবে হার্টের মাসেল হচ্ছে মারা যাবে। এই যে অক্সিজেনের অভাবে হার্টের মাসেল মারা যাবে, এর কারণে হচ্ছে যে আমাদের বুকে আস্তে আস্তে ব্যথা হবে। একদম 100% অক্সিজেন না থাকলে মারা যাবে। আর অক্সিজেন যদি অল্প হয়, তখন আমি যখন কাজ করব, কোনো অ্যাক্টিভিটি করব, তখন অক্সিজেন কম পাওয়ার কারণে এখানে ল্যাকটিক অ্যাসিড জমে ব্যথা হবে। এইটাকে বলা হয় হচ্ছে যে আমাদের অ্যানজাইনা। এটাকে কি বলা হয়? অ্যানজাইনা পেক্টোরিসিস। এটাকে কি বলা হয়? অ্যানজাইনা পেক্টোরিসিস। এটাকে বলা হয় হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিসিস বলা হয়। এটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিসিস বলা হয়। আচ্ছা, আর অ্যারিথমিয়া মানে কি? অ্যারিথমিয়া মানে হচ্ছে অস্বাভাবিক হার্টবিট, যে হার্টবিটের কোনো ঠিকঠাক নাই, অস্বাভাবিক হৃদস্পন্দন। এটা হচ্ছে একটা কথা। করোনারি থ্রম্বোসিস হচ্ছে রক্তনালীতে আমাদের হচ্ছে রক্ত জমাট বাঁধা। হৃদ রক্তনালীতে মানে হার্টের যে রক্তনালী আছে, হৃদ রক্তনালীতে রক্ত জমাট বাঁধা। হৃদ রক্তনালীতে হচ্ছে রক্ত জমাট বাঁধা। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে অক্সিজেনের অভাবে হৃৎপেশির মৃত্যু। অক্সিজেনের অভাবে হচ্ছে আমাদের এই যে হৃৎপেশি আছে, সেই হৃৎপেশির মৃত্যু। অক্সিজেনের অভাবে হৃৎপেশির কি হবে? আমাদের হৃৎপেশির মৃত্যু হবে, যে হৃৎপেশি অক্কা পাবে অক্সিজেনের অভাবে।
আসো, আমাদের অ্যাথেরোমেটাস প্ল্যাকের আধিক্যের প্রভাবে কোনটি হয়? যে আমাদের রক্তনালীতে চর্বি জমে আছে, তখন রক্ত প্রবাহ কি হবে? রক্ত প্রবাহ কমে যাবে, কারণ কি? ধমনীপথ সংকীর্ণ হয়, ধমনীপথ সংকীর্ণ হবে, তাই রক্ত প্রবাহ কমে যাবে। অ্যাথেরোমেটাস প্ল্যাক মানে হচ্ছে যে এই যে আমাদের একটা রক্তনালী আছে, এই রক্তনালীতে হচ্ছে যে আমাদের এই চর্বি জমতেছে, রক্তনালীতে কি হচ্ছে? আমাদের চর্বি জমছে, চর্বি চর্বি জমতেছে, এটাকে বলি অ্যাথেরোমেটাস প্ল্যাক। এটাকে কি বলা হয়? অ্যাথেরোমেটাস প্ল্যাক। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে অ্যাথেরোমেটাস প্ল্যাক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাথেরোমেটাস প্ল্যাক বলা হয়। তো হচ্ছে আবারও আমাদের আলফা 7.0 প্রি মেডিকেল ব্যাচের লিঙ্ক কিন্তু আমরা দিয়ে রাখছি, এই ব্যাচটা কিন্তু তোমাকে যুক্ত হতে হবে। এরপর দেখা যায় হচ্ছে যে আমাদের নেক্সট প্রশ্ন, যে কোন রোগে হৃৎপিণ্ড বড় হয়ে যায়? হার্ট বড় হয়ে যাওয়াকে বলা হয় কার্ডিও মেগালি। হার্ট বড় হয়ে যাওয়াকে কি বলি আমরা? হার্ট বড় হয়ে গেছে, হৃৎপিণ্ড বড় হয়ে গেছে, এটাকে বলা হয় হচ্ছে কার্ডিও মেগালি। কার্ডিও মেগালি হচ্ছে অ্যান্সার। কার্ডিও মায়োপ্যাথি আছে আমাদের। কার্ডিও মায়োপ্যাথি মানে কি? কার্ডিও মায়োপ্যাথি মানে হৃদ পেশিতে সমস্যা, হৃদ পেশিতে সমস্যা। আচ্ছা, পেরিকার্ডাইটিস মানে হচ্ছে পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের আবরণ যে আছে, এই পেরিকার্ডিয়ামের প্রবাহ, পেরিকার্ডিয়ামের প্রদাহ। রিউমেটিক হার্ট ডিজিজ, এটা হচ্ছে যে আমাদের বাইকাসপিড ভালভের সমস্যা, বাইকাসপিড ভালভের সমস্যা হবে। এখানে বেসিক্যালি বাইকাসপিড ভালভে সমস্যা হবে, বাইকাসপিড ভালভের সমস্যা হবে ডিউ টু, বাইকাসপিড ভালভের সমস্যা হবে ডিউ টু স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে যে আমাদের হৃৎপেশিতে সমস্যা হবে। কোন ব্যাকটেরিয়ার কারণে সমস্যা হবে? স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে সমস্যা হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমাদের কৃত্রিম পেসমেকারের ব্যাটারি তৈরি হয় কি দিয়ে? কৃত্রিম যে পেসমেকার তার ব্যাটারি তৈরি হবে লিথিয়াম দিয়ে। তার ব্যাটারি কি দিয়ে তৈরি হয়? লিথিয়াম দিয়ে আমাদের কৃত্রিম পেসমেকারের ব্যাটারি তৈরি করা হয়। মানুষের হৃৎপেশি হলো আমাদের একটা, হৃৎপেশিটা একটা অবশ্যই অনৈচ্ছিক পেশি, দেখতে ঐচ্ছিক, কাজে অনৈচ্ছিক। তাহলে কাজ যা, মানুষও তা। যেহেতু ওর কাজ অনৈচ্ছিক, তার মানে ও কি? অনৈচ্ছিক পেশি। ও কেমন পেশি? অনৈচ্ছিক পেশি। শাখাযুক্ত অবশ্যই হৃৎপেশি ব্রাঞ্চ থাকে। হৃৎপেশির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ডিস্ক থাকে, তার নাম ইন্টারক্যালেটেড ডিস্ক। তার নাম কি? তার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, হৃৎপেশির মধ্যে থাকে। আমাদের থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে কোনটা? থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে কোনটা? থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে কোনটা? দ্যাট মিনস আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা? কোনটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এখানে আমাদের থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে ফ্যাক্টরগুলোর নাম আছে ক্রিসমাস ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর আছে, ক্রিসমাস ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আরেকটা নাম আছে কি? প্রোকনভার্টিন। আরেকটা নাম কি দেওয়া আছে? আরেকটা নাম দেওয়া আছে প্রোকনভার্টিন। তো এদের মধ্যে কারা থ্রম্বোপ্লাস্ট তৈরিতে সাহায্য করে? এই যে প্রোকনভার্টিন যে আছে, এটা হচ্ছে স্টেবল ফ্যাক্টর, এরা থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। আমাদের ক্রিসমাস ফ্যাক্টর, এরাও থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যেটা আছে, সেটা আমাদের হচ্ছে যে কোফ্যাক্টর, যে এরা ফ্যাক্টর 10কে সক্রিয় করে বলা আছে, বাট অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এর নামটা হচ্ছে যে আমাদের নাই, যে থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। এই জায়গায় আমাদের নাম আছে এই দুইটা, প্রোকনভার্টিন আর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এটা কিন্তু অনেক অ্যাডভান্স একটা প্রশ্ন, ঠিক আছে? এটা আমি পরীক্ষার হলে হইলেও পারতাম না, কারণ আমি এত ভেতরের অ্যাডভান্স জিনিস পড়ি না, বাট এটা অ্যাডভান্স ইনফরমেশনটা আছে। মনে রাখতে হবে যে আমাদের থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে তারা সাহায্য করে কারা কারা? যে আমাদের থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। এটা হচ্ছে এই যে বইয়ের যে ছকটা আছে, এই যে 13টা নাম আছে, আমরা তো নামগুলা শিখছি, এখানে কিন্তু ডিটেলসে কি কি তৈরিতে সাহায্য করে সেই টাইপের প্রশ্নগুলা এখানে আছে। আমাদের থ্রম্বোপ্লাস্টিন গঠনে সাহায্য করে, আমাদের এই ক্রিসমাস ফ্যাক্টরের কথা বলা আছে, তারপর প্লাজমা থ্রম্বোপ্লাস্টিনের কথা বলা আছে, তারপর হচ্ছে এই প্রোকনভার্টিন হচ্ছে স্টেবল ফ্যাক্টর, তার নাম বলা আছে। আমরা তো স্টেবল ফ্যাক্টর নাম পড়ছি, প্রোকনভার্টিন তো পড়িনি। সেই প্রোকনভার্টিনের নাম কিন্তু বলা আছে থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। তাই থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে এই দুইটার পাশাপাশি আরেকটা হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, আরেকজনের নাম হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, প্লাস্টিন। সো এই প্রশ্নটা একটা অ্যাডভান্স একটা কোশ্চেন। হ্যাঁ, এবার দেখো যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু হচ্ছে আমাদের দুইটা, আমরা অলরেডি পড়ে আসছি, ভেগাস আর গ্লসোফেরিনজিয়াল। তাহলে 1 এবং
2 হবে অ্যান্সার, 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। তারপর দেখো যে আমাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের কারণ কি। বাংলাদেশে মানুষের দুইটা সমস্যা খুব কমন, একটা হাইপার টেনশন, একটা ডায়াবেটিস মেলাইটাস। এই দুইটা সমস্যার কারণ কি আমাদের, একটা হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য 100%। হাইপারটেনসিভ ইজ এ ফ্যামিলিয়াল ডিজিজ, পরিবারে কারো থাকলে তোমার হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডায়াবেটিস ইজ এ ফ্যামিলিয়াল ডিজিজ, পরিবারে কারো থাকলে তোমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রক্তে চর্বি কারো থাকলে তোমার পরিবারে তোমার হওয়ার সম্ভাবনা বেশি। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার গ্রহণ, তুমি যদি অনেক বেশি চর্বি জাতীয় খাবার খাও তখনও তোমার হাইপারটেনশন হতে পারে। ধূমপান ও মদপান যারা করে ওদের তো হাইপারটেনসিভ হবেই হবে, এ নিয়ে তো কোনো সন্দেহ নাই। ধূমপান এবং মদপান কোনো ভালো কিছু না। তারপর দেখো দেহের কোন অংশে অধিক সংখ্যক লসিকা গ্রন্থি দেখা যায়। আমাদের লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড বেশি থাকে হচ্ছে ঘাড়ে, বগলে, কুচকিতে। তিনটা জিনিসই সঠিক, ঘাড়ে, বগলে, কুচকিতে। আমরা রোগীদের দেখি এই জায়গায়, ঘাড়ে দেখি, বগলে দেখি, কুচকি দুই পায়ের মাঝের যে জায়গা সে জায়গায় দেখি যে আমাদের তাদের লিম্ফ নোড আছে কি না। লসিকার কাজ কি কি, আমাদের লসিকা যে আছে সেই লসিকার কি কি কাজ আছে, লসিকার কাজ কি কি, একটু কেটে গেছে সমস্যা। লসিকার কাজ কি কি, লসিকার কাজ হচ্ছে আমাদের লসিকার মধ্যে লিম্ফোসাইট থেকে যা রোগ প্রতিরোধে সাহায্য করে। কোষের যে বিপাকীয় বর্জ্য সেগুলো রক্তে নিয়ে আসে। অন্ত থেকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণ করে, আমাদের চর্বি শোষণে সাহায্য করে লসিকা। কারণ হচ্ছে যে চর্বিটা রক্তরসে শোষিত হয় না, চর্বি শোষণে সাহায্য করে কি, লসিকা। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে 1 2 3, উত্তর হচ্ছে 1 2 3। তাহলে দেখো এই চ্যাপ্টারে বেশিরভাগ উত্তরই দেখলাম 1 2 3 আসতেছে, বেশিরভাগ উত্তরই 1 2 3 আসতেছে। এরপর দেখো মানুষের রক্তে প্লাজমা প্রোটিন আমরা পড়ে আসছি অলরেডি, রক্তে প্লাজমা প্রোটিন, ফাইব্রিনোজেন আর হচ্ছে গ্লোবিউলিন, 1 3, এগুলো আমাদের মেজরিটি কমন জোনের মধ্যেই চলে আসতেছে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে শ্বেত রক্তকণিকা, আর অনুচক্রিকার নামও বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে। অনুচক্রিকা পড়তে গেলে সেটাও পাবা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। অনুচক্রিকার বৈশিষ্ট্য নিউক্লিয়াস বিহীন, আমাদের নিউক্লিয়াসযুক্ত একটাই রক্তকণিকা আছে, সেটা হচ্ছে ডাব্লিউবিসি ডাব্লিউবিসি ডাব্লিউবিসি। তারপর হচ্ছে আমাদের প্লিহাতে ধ্বংস হয়, কোথায় ধ্বংস হয়, প্লিহাতে ধ্বংস হয়। তারপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ভক্ষণ করে। তাহলে অনুচক্রিকার বৈশিষ্ট্য কি, অনুচক্রিকার বৈশিষ্ট্য হচ্ছে প্লিহাতে ধ্বংস হবে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ভক্ষণ করতে পারে। তাহলে এই যে দেখো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা জানি ফ্যাগোসাইটোসিস সবসময় নিউট্রোফিল আর মনোসাইটকে আমরা বা ম্যাক্রোফেজকে আমরা বলি, কিন্তু আমাদের বইয়ের মধ্যে কিন্তু একটা জায়গায় লেখা আছে অনুচক্রিকা ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। যদিও এর পরিমাণটা, পার্সেন্টেজটা, ফ্যাগোসাইটোসিস করার ক্ষমতাটা অনেক কম, বাট বইয়ে লেখা আছে, দ্যাট মিনস পরীক্ষার মধ্যে এমসিকিউ কিন্তু আমাদের দিবে। কার্ডিয়াক চক্রে অলিন্দের ডায়াস্টল দশায়, অলিন্দের যে ডায়াস্টল হবে, অলিন্দের ডায়াস্টল দশায় কি হবে, ডায়াস্টল মানে কি, প্রসারিত হয়ে বসে আছে। প্রসারিত হয়ে বসে থাকলে কি হয়, নেগেটিভ প্রেশার হবে, চারপাশ থেকে রক্ত আসবে। অলিন্দ যখন ডায়াস্টল অবস্থায় থাকবে তখন সে তার হচ্ছে বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ বন্ধ করে রাখবে। তার হচ্ছে যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামে আছে, লেফট অ্যাট্রিয়ামে আছে হচ্ছে পালমোনারি শিরা, তারা সব উন্মুক্ত হয়ে থাকবে। ভেতরে নেগেটিভ প্রেশার, চারপাশ থেকে হচ্ছে যে আমাদের এখান থেকে ভেনা সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত এসে অলিন্দটাকে ফিল আপ করবে। অ্যাট্রিয়ামে ডায়াস্টলে 0.2 সেকেন্ড সময় লাগে। এখানে যে প্রশ্ন আছে দেখো যে আমাদের বৈশিষ্ট্যপূর্ণ হৃদধ্বনি ডাব শব্দ, ডাব শব্দ কোথায় হবে, ভেন্ট্রিকলের ডায়াস্টলে। ভেন্ট্রিকলের দশায় হচ্ছে যে আমাদের ভেন্ট্রিকল সিস্টল, ডায়াস্টলে হার্ট সাউন্ড হবে, অ্যাট্রিয়ামে হবে না। তাহলে বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ভেনা কাভা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে। তাহলে বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ভেনা কাভা দিয়ে প্রবেশ করতেছে আমাদের। তাহলে এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। এখন দেখো যে আমাদের রক্তচাপ কমে গেলে কোন স্নায়ুর ভেতর দিয়ে সংকেতটা মেডুলাতে যাবে, গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভেগাস। তাহলে 1 এবং 2 কিন্তু হবে, কারণ উচ্চচাপ বায়োরিসেপ্টর কাজ করে গ্লসোফেরেঞ্জিয়াল ভেগাস। হার্ট অ্যাটাকের লক্ষণ হচ্ছে দ্রুত অনিয়মিত হার্ট স্পন্দন, অতিরিক্ত ঘাম জমা, পায়ে পানি জমা। পায়ে পানি জমাটা হার্ট অ্যাটাকের লক্ষণ না, পায়ে পানি জমাটা হার্ট ফেইলিয়ারের লক্ষণ। সো পায়ে পানি জমা হচ্ছে কার লক্ষণ, হার্ট ফেইলিয়ারের লক্ষণ। হার্ট যখন ঠিকঠাক মতো কাজ করতে পারবে না তখন হচ্ছে যে আমাদের এই পায়ে পানি জমতে পারে। তাহলে এটা হচ্ছে 1 এবং 2, 1 এবং 2 হচ্ছে যে আমরা মনে রাখলাম। ডাক্তার কখন ওপেন হার্ট সার্জারি করেন, করোনারি বাইপাসের জন্য, পেসমেকার স্থাপনেও করতে পারে, কপাটিকা প্রতিস্থাপনেও করতে পারে। সব জায়গায় ডাক্তার চাইলে ওপেন হার্ট সার্জারি করতে পারে, বাট দুনিয়া এখন মিনিমাল ইনভেসিভ করোনারি সার্জারির দিকে চলে গেছে। এখন আমরা যে সার্জারিগুলো করি সেগুলো হচ্ছে যে আমরা মিনিমাল ইনভেসিভ, মানে হচ্ছে অল্প কেটে সার্জারি করার চেষ্টা করি, বড় কাটা ছেড়া আমরা করি না। সো এটা 1 2 3 হচ্ছে যে অ্যান্সার দিলে বেটার, অ্যান্সার দিলে বেটার। আচ্ছা, উদ্দীপক অনুযায়ী পালমোনারি সংবহনের গতিপথ, পালমোনারি সংবহনটা শুরু হবে হচ্ছে যে আমাদের কিউ থেকে, কিউ থেকে পালমোনারি সংবহন শুরু হবে, কিউ থেকে পালমোনারি সংবহন শুরু হবে, শুরু হয়ে হচ্ছে যে কিউ থেকে শুরু হবে, কিউ আর এখানে কেন আসবে কিউ, কি ছবি আঁকছে এটা,
ছবিতে কিছু বোঝা যাইতেছে না ঠিক মতো। কিউ থেকে শুরু হবে, এস এইচে শেষ হবে। হ্যাঁ, কিউ থেকে শুরু হবে, এখানে কিছু বোঝা যাচ্ছে না। পালমোনারি সংবহনটা শুরু হয় কোথা থেকে? শুরু হয় হচ্ছে ডান নিলয়, পালমোনারি ধমনী, ফুসফুস, ফুসফুস, পালমোনারি শিরা, আর হচ্ছে আবার ডান বাম অলিন্দ, এতটুকু পর্যন্ত। তো এটা যার সাথে মিলে ওটা অ্যান্সার দিবা পরীক্ষার হলে। এখানে হচ্ছে আমাদের ডান নিলয় দ্যাট এক্স ওয়াই। আচ্ছা, এক্স ডান নিলয়, বাম নিলয়। আচ্ছা দেখি প্রশ্ন কি, এক্স ও ডান নিলয় সংযোগস্থলে বাইকাসপিড কপাধিকা থাকে। এক্স, তাহলে এক্স হচ্ছে ডান অলিন্দ, এক্স হচ্ছে ডান অলিন্দ, এক্স হচ্ছে ডান অলিন্দ, কপাটিকা নিয়ে কথা বলতেছে যেহেতু। এক্স ও ওয়াই এর ডায়াস্টলে 0.7 সেকেন্ড সময় লাগে, এক্স ও ওয়াই এর সিস্টলে সময় লাগে 0.3 সেকেন্ড। এক্স ও ওয়াই, আচ্ছা ডান নিলয় ও জেড এর ডায়াস্টলে সময় লাগে, এখানে কি বুঝাইতে চাইছে? আচ্ছা, এখানে বুঝাইতে চাইতে পারে ডান নিলয়, এটা বুঝাইতে পারে বাম নিলয়, এটাও হইতে পারে। ডান নিলয় থেকে ওয়াই দিয়ে, বাম নিলয় থেকে ওয়াই দিয়ে বুঝাবে অ্যাওর্টা, আর ডান নিলয় থেকে জেড দিয়ে বুঝাবে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। এখন এক্স আর ডান নিলয় সংযোগস্থলে বাইকাসপিড থাকবে না ট্রাইকাসপিড থাকবে। এক্স ও ওয়াই এর ডায়াস্টলে 0.7 সেকেন্ড সময় লাগবে, বাম নিলয়ের ডায়াস্টলে 0.7 সেকেন্ড সময় লাগে, কথা ভুল। আমাদের হচ্ছে নিলয়ের ডায়াস্টলে 0.5 সেকেন্ড সময় লাগে। এক্স ও ওয়াই এর সিস্টলে, বাম নিলয় সিস্টলে 0.3 সেকেন্ড সময় লাগে। হ্যাঁ, এটাও সঠিক হইতে পারে। ডান নিলয় ও জেড এর ডায়াস্টলে 0.1 সেকেন্ড সময় লাগে না। তাহলে আমাদের সি হচ্ছে যে অ্যান্সার আসবে। এটা একটু ক্রিটিক্যাল ভাবে প্রশ্নটা করছে, ক্রিটিক্যাল ভাবে করছে, জিনিসটা বুঝছো? না বুঝলে বইলো যে আমরা পড়ে আসছি কার মধ্যে কতটুকু সময় লাগে, কার সিস্টলে কতটুকু সময় লাগে, কার ডায়াস্টলে কতটুকু সময় লাগে, এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা পড়ে আসছি। এই ইনফরমেশন গুলোই কিন্তু এই জায়গায় অ্যাপ্লাই করতেছে। এখন দেখো যে আমাদের ওয়াই এর সংখ্যা কত উদ্দীপকে, এই যে ওয়াই, আচ্ছা ওয়াই যে দেখাচ্ছে এটা পালমোনারি ধমনী, ওয়াই যে দেখাচ্ছে এটা কি, সরি পালমোনারি শিরা। পালমোনারি শিরা হচ্ছে 4টা থাকে, 4টা বা 2 জোড়া। পালমোনারি শিরা কয়টা থাকে? 4টা বা 2 জোড়া থাকে। আমাদের এক্স অংশের প্রতিস্থাপনে হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে লিড প্রবেশ করানো হয়? এক্স হচ্ছে আমাদের অ্যাসে নোড, এই অ্যাসে নোড হচ্ছে, অ্যাসে নোডের প্রতিস্থাপন করে আমরা যখন কৃত্রিম পেসমেকার লাগাবো, সেই কৃত্রিম পেসমেকার 3 ধরনের হতে পারে, এক প্রকোষ্ঠী, দ্বিপ্রকোষ্ঠী, ত্রিপ্রকোষ্ঠী। এক প্রকোষ্ঠী হলে সেটা ডান অলিন্দ বা ডান নিলয়ে যাবে, দ্বিপ্রকোষ্ঠী হলে একটা ডান অলিন্দে যাবে আর একটা হচ্ছে ডান বা বাম নিলয়ে যাবে, আর 3 প্রকোষ্ঠী হলে একটা ডান অলিন্দে, একটা বাম নিলয়ে, একটা ডান নিলয়ে যাবে। তাহলে হচ্ছে এটা বেসিক্যালি কোথায় প্রবেশ করায়? সবচেয়ে বেশি কমনলি ডানের ট্রেমে প্রবেশ করানো হয়, সবচেয়ে কমনলি এইটা ডানের ট্রেমে প্রবেশ করায়। ওয়াই এর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? ওয়াই তো হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার স্পেস, ওয়াই আমাদের কি সে ইন্টারভেন্ট্রিকুলার, এই জায়গাটা ইন্টারভেন্ট্রিকুলার জায়গাটায় কি থাকে? আমাদের বান্ডেল অফ হিস থাকে, বান্ডেল অফ হিস থাকে। এই বান্ডেল অফ হিসে হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে সংযোগী টিস্যু, বান্ডেল অফ হিসের জায়গায় একটা সংযোগী টিস্যু, এটাই হচ্ছে যে আমাদের বান্ডেল অফ হিসটাকে একটা সংযোগী টিস্যু, মায়োজেনিক টিস্যু। লিউকেমিয়ার কারণ কি? লিউকেমিয়া হচ্ছে আমাদের এখানে এই এ বি, বি যে আছে আমাদের এ বি, আমাদের হচ্ছে এই এ বি, বিতে আমরা এরকম একটা যে গঠন দেখতে পাচ্ছি, এটা তো আমাদের হচ্ছে নিউক্লিয়াস, তাহলে বি হচ্ছে ডাব্লিউবিসি, আর এ হচ্ছে আমাদের কি আরবিসি। তাহলে লিউকেমিয়া আমাদের কখন হবে? যে আরবিসির আধিক্য হলে, আরবিসির আধিক্য হলে লিউকেমিয়া হবে। শোনো ডাব্লিউ আমাদের হচ্ছে এখানে একটা মজার জিনিস হচ্ছে যে দেখো যে আমাদের এই আরবিসি যদি কমে যায়, আরবিসি কমলে, আরবিসি কমলে তাকে কি বলবো? আরবিসি কমে গেলে, আরবিসি কমে গেলে আমাদের হয় রক্ত শূন্যতা বা এনিমিয়া। আরবিসি কমলে আমাদের কি হবে? রক্ত শূন্যতা বা এনিমিয়া। আরবিসি কমে গেলে রক্ত শূন্যতা বা এনিমিয়া। আর আরবিসি হচ্ছে যে যদি বেড়ে যায়, আরবিসি বেড়ে গেলে হচ্ছে আমাদের কি হবে? আরবিসি বেড়ে গেলে হবে হচ্ছে পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। আচ্ছা ওকে, ভেরি গুড। ডাব্লিউবিসি যে আছে আমাদের, এই ডাব্লিউবিসি যদি কমে, ডাব্লিউবিসি কমে গেলে কি হবে? আর ডাব্লিউবিসি হচ্ছে বেড়ে গেলে কি হবে? ডাব্লিউবিসি কমে গেলে হবে হচ্ছে লিউকোপেনিয়া, আর বেড়ে গেলে কি হবে? লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস।
সিস। আচ্ছা, আর প্লেটিলেট যে আছে, প্লেটিলেট যদি আমাদের হচ্ছে কমে তাহলে কি হবে, প্লেটিলেট যদি বাড়ে তাহলে কি হবে, প্লেটিলেট যদি কমে তাহলে হবে হচ্ছে যে আমাদের থ্রোম্বোসাইটোপেনিয়া। কত কম, এর স্বাভাবিক যে নাম্বার প্লেটিলেট 1.5 লাখ থেকে 4 লাখ, স্বাভাবিকের চেয়ে কমে গেলে হবে কি থ্রোম্বোসাইটোপেনিয়া। আর প্লেটিলেট যদি বাড়ে তখন সেটা কি হবে আমাদের থ্রোম্বোসাইটোসিস, যে বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, থ্রোম্বোসাইটোপেনিয়া বলবো কত, যখন হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া বলবো যখন হচ্ছে লেস দেন 1.5 লক্ষ হবে। আর থ্রোম্বোসাইটোসিস কখন বলবো, যখন মোর দেন 4 লাখ হবে আমাদের। আচ্ছা, লিউকোপেনিয়া কখন বলবো, যখন লেস দেন 4K। লিউকোসাইটোসিস কখন বলবো, যখন মোর দেন 11K। আর যখন এই ডাব্লিউবিসি অস্বাভাবিক হারে বাড়বে, ডাব্লিউবিসি কি হবে, অস্বাভাবিক হারে বাড়বে, তখন তাকে কি বলবো, ডাব্লিউবিসি হচ্ছে আমাদের অস্বাভাবিক হারে বাড়ে, অস্বাভাবিক হারে বাড়ে, তখন তাকে কি বলি, তখন তাকে বলবো হচ্ছে লিউকেমিয়া। তখন তাকে কি বলবো, তাকে বলবো লিউকেমিয়া। অস্বাভাবিকভাবে ডাব্লিউবিসি বেড়ে গেছে, লিউকেমিয়া বলবো আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাইলে এই যে ডাব্লিউবিসি আছে, ডাব্লিউবিসির আধিক্য যদি হয় তখন আমাদের হচ্ছে কি হতে পারে, লিউকেমিয়া হতে পারে। ওকে, আর কি আছে, মানুষের হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দন তৈরি করে, এটি একটি বিশেষ বাহিকার মাধ্যমে সারাতে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যায়। উদ্দীপক উল্লিখিত অঙ্গে আছে, হৃৎপিণ্ডে কি কি আছে, হৃৎপিণ্ডে আছে আমাদের অ্যাসেনোড আছে, পার্কিনসের তত্ত্ব আছে, ঐচ্ছিক পেশি নেই, এখানে কোন ধরনের পেশি, অনৈচ্ছিক পেশি, দেখতে ঐচ্ছিক, কাজে অনৈচ্ছিক, কাজ যা মাংস তা। ভুলু এই হৃদস্পন্দন অনিয়মিতভাবে হয়, ডাক্তার তাকে পরীক্ষা করে একটা হচ্ছে কৃত্রিম ব্যাটারি স্থাপন করলো, ভুলুর হৃৎপিণ্ডের সমস্যা কোন অংশে, তাহলে ভুলুর হার্টবিট যে অস্বাভাবিক হচ্ছে, অ্যারিথমিয়া হচ্ছে, হার্টবিট যদি ফাস্ট হয়, মোর দেন 100 হয়, তাহলে ট্যাকিকার্ডিয়া বলি, লেস দেন 60 হলে ব্র্যাডিকার্ডিয়া বলি। তাহলে এখানে আমাদের উদাহরণটা কি, এখানে উদাহরণটা হচ্ছে অ্যাসেনোড, এখানে উদাহরণটা কি, এখানে উদাহরণটা হচ্ছে অ্যাসেনোড আছে আমাদের। ভুলু এর হৃদস্পন্দন অনিয়মিতভাবে হয়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কৃত্রিম ব্যাটারি স্থাপনের পরামর্শ দিলেন। ভুলুর করণীয় কি, এমআরআই থেকে বিরত থাকতে হবে, কারণ এমআরআইতে ম্যাগনেট ব্যবহার করা হয়। তার যে হচ্ছে যে আমাদের পেসমেকারের মধ্যেও ম্যাগনেট আছে, মেটাল ডিটেক্টর এড়ায় চলতে হবে। কোথাও মেটাল ডিটেক্টরে গেলে সে টুং 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 আওয়াজ করবে, তারা ভাববে যে বডির ভেতর কি জানি লুকায় নিয়ে যেতেছে, তো তারা বলতে হবে যে ভাই আমি কিছু লুকায় যেতেছি না, আমার বডির ভেতর কি আছে, পেসমেকার আছে, আইসিডি আছে, এটার হচ্ছে যে প্রমাণ দেখানো লাগে। তো আমরা হচ্ছে যে আলফা 7-এর একটা প্রমোশন করে শেষ করার আগে একটু জিনিস পড়া যায়, কিছু টেস্ট। একটা হচ্ছে যে হৃৎপিণ্ডের প্রাথমিক সমস্যা বোঝার জন্য, এইটা থেকে প্রশ্ন পেলাম না কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হৃৎপিণ্ডের প্রাথমিক সমস্যা বোঝার জন্য হচ্ছে ইসিজি করব, ইসিজি, হৃৎপিণ্ডে কোনো প্রবলেম আছে কিনা, একদম অ্যাট ভেরি ফার্স্ট, যে ইজ দেয়ার এনি প্রবলেম ইন দ্য হার্ট, যদি আমার কাছে মনে হয় তাহলে 1 নম্বরে আমি কি করব, ইসিজি করব। হৃৎপিণ্ডে যে কোনো সমস্যা বোঝার জন্য আমি কি করব, ইসিজি করব। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের যদি আমার কাছে মনে হয় যে আমি হার্ট অ্যাটাকের দিকে গেছি, হার্ট অ্যাটাক মনে হলে, হার্ট অ্যাটাক হলে আমাদের যে টেস্টটা করতে হবে তার নাম হচ্ছে ট্রপোনিন আই ইমার্জেন্সি পাঠাতে হবে। রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, রক্তনালীতে রক্ত জমে কোনো ব্লক হয়ে গেছে কিনা, রক্তনালীতে ব্লক অনুসন্ধানের জন্য করোনারি এনজিওগ্রাম হবে। তারপর হচ্ছে যে আমাদের হার্ট ফেলিওর হয়েছে কিনা, আমার কাছে যদি মনে হয় যে আমার হার্টটা ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না, হার্ট ফেলিওর হয়ে গেছে, হার্ট ফেলিওর হলে আমরা যে টেস্টটা করবো তার নাম হচ্ছে বিএনপির ফুল ফর্ম হচ্ছে ব্রেন নাট্রিউরেটিক পেপটাইড হচ্ছে যে আমরা দেখবো। তারপর হচ্ছে যে আমাদের তাহলে ইসিজি, ট্রপোনিন আই, করোনারি এনজিওগ্রাম, বিএনপি, এগুলো হচ্ছে মূল টেস্ট আমাদের। হৃৎপেশির সমস্যা বোঝার জন্য এমআরআই, হৃৎপেশির সমস্যা বুঝলে এমআরআই করবো। হৃৎপেশির সমস্যা যদি মনে হয় এমআরআই, হৃৎপেশির সমস্যা মনে হইলে আমাদের হচ্ছে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। হৃৎপিণ্ডের কর্মক্ষমতা দেখার জন্য, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা দেখার জন্য হচ্ছে যে আমরা কি করব, আমরা হৃৎপিণ্ডের কর্মক্ষমতা দেখার জন্য
ইটিটি করবো, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ইটিটি, ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট, টলারেন্স টেস্ট, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। হ্যাঁ, এতটুকু জায়গা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়লাম, খুব দারুণভাবে পড়লাম। ইনশাল্লাহ যা পড়েছি এখান থেকে মেজরিটি এমসিকিউ আসবে। তাও সবসময় একটা কথা মনে রাখবা, যত স্যারেরই ক্লাস করো তোমার নিজের একটু পড়তে হবে, নিজের বই দেখতে হবে, নিজের একটু পড়াশোনাতে সময় দিতে হবে। যখন তুমি পড়াশোনায় সময় দেওয়া শুরু করবে তখন তোমাকে কেউ আটকাইতে পারবে না। আর যখন তুমি পড়াশোনায় ফাঁকিবাজি দেওয়া শুরু করবে তখন তোমাকে কেউ ভালো করাইতে পারবে না। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ মনে রেখে সবসময় ক্লাস করবা। তাহলে দেখবা যার ক্লাসই করো, যখনই করো, যেভাবে করো সেটা তোমার কাজে দিচ্ছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, সি ইউ অল।